গত পার্টে আমরা দেখেছিলাম সৌরিন অনুভব করল যেন কোনো শক্তি তাকে সামনে টেনে নিয়ে যাচ্ছে। সে ভাবতে লাগলো এটা যেন তাকে ভেতরের দিকে টেনে নিচ্ছে। তারপর আমরা দেখি সৌরিন ঘুমাচ্ছিল। সে হঠাৎ চমকে জেগে উঠল, হাঁপাতে হাঁপাতে কপালে হাত রাখল। তারপর সে বিছানা থেকে উঠে টেবিলের ওপর হাত রেখে ভাবল আবার সেই দুঃস্বপ্ন। ওই জায়গায় প্রবেশ করার পর থেকে সে প্রতিদিন এই দুঃস্বপ্ন দেখছে এবং তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে এক গ্লাস পানি নিল, কিন্তু তার হাত কাঁপছিল এবং গ্লাসটি উল্টে গেল। হঠাৎ তার পুরো শরীর কাঁপতে লাগল। নিজেকে সামলাতে এসে টেবিলের ওপর ভর দিল, অন্য হাতটি বুকে চেপে ধরল। সে উদ্বেগ এবং ভয় নিয়ে ভাবল, এবং মাঝে মাঝে আমি এটা অনুভব করতে পারি। আমি প্রফেসর আথেলাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমাদের দুজনের কেউই বুঝতে পারলাম না আমার শরীরের সমস্যাটা কোথায়। সে টেবিলের ওপর ছড়িয়ে পড়া পানির দিকে তাকিয়ে চিন্তিত হয়ে ভাবল, আমার সাথে আসলে কি হচ্ছে। এক পড়ন্ত বিকেলে এক ঝাঁক পাখি তাদের বাসায় ফিরছিল। সিলিনে সৌরিনের কণ্ঠ প্রতিধ্বনিত হল, সম্প্রতি মনে হচ্ছে আমি কোনো কিছুর দ্বারা তাড়িত হচ্ছি। সে একটি চেয়ারে বসেছিল, তার মুখে ঘুমের অভাবজনিত ক্লান্তি স্পষ্ট ছিল। পাশে বসে থাকা ইরি এবং নেট কথাটি শুনে কৌতূহলী হয়ে তার দিকে তাকালো। তারা তিনজন একটি ঘরে ছিল। নেট বাম দিকে লম্বা সোফায় বসে বোকাটে হাসি দিয়ে মাথা চুলকালো এবং বলল, তোমাকে খুব সিরিয়াস দেখাচ্ছে। আমি সত্যিই চিন্তিত ছিলাম। মাঝখানে চেয়ারে বসে সে ক্লান্তভাবে উত্তর দিল, আমি সিরিয়াস। তুমি বলেছিলে এটা অকাল্ট রিসার্চ গ্রুপ, তাই না? ইউরুকি হাত ভাঁজ করে বসে মুচকি হেসে বলল, যিনি আমাকে হারিয়েছেন তার উদ্বেগের স্তরও অন্য লেভেলের। তারা অবাক হল। দাঁড়াও, তুমি ভেবেছিলে সে সিরিয়াস? সরিন হালকা হাসল, তর্জনী আঙুল ঘুরিয়ে ইউরুকির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটা কি খুব বোকাটে প্রশ্ন ছিল? না, তেমন কিছু নয়। ইউরুকি তার চিবুকে হাত রেখে তার দিকে তাকিয়ে বলল, তুমি যে স্বপ্নের কথা বলেছ, তুমি বলেছিলে যে তুমি নিজেকে একটি অন্ধকার শূন্য জায়গায় দেখেছিলে, তাই না? তারপর সে কথা চালিয়ে গেল, এবং তারা সব এক জায়গা থেকে টেনে আনা হচ্ছিল। সরিন শুধু বলল, হ্যাঁ। ইউরুকির গলা শোনা গেল এবং শেষ পর্যন্ত সেই ব্যারিয়ার ভেঙে গেল। এক ঝলক আলো বেরিয়ে এলো, ঠিক তো? সৌরিন অবাক হয়ে উত্তর দিল, হ্যাঁ, ঠিক বলেছ। এটা হৃৎস্পন্দনের মতো নড়ছিল। ইউরুকি হাত ভাঁজ করে চেয়ারে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে বলল, তোমার উল্লেখ করা জায়গার আকার এবং গতি বিবেচনা করে ওটা এমন এক সংখ্যা হতে পারে যা এই মহাদেশের কেউ কল্পনাও করতে পারবে না। এখন ইউরুকির একটি নতুন ডাকনাম হল মুন্ডুকি, একজন কাল্ট সোসাইটির সমালোচক। রসিকতা করে সে বলল, সিরিয়াসলি, যদি আমরা ওই জায়গাটিকে বাস্তব মনে করি তবে সেটি অবশ্যই মহাবিশ্বের বাইরে হবে। নেট এবং সৌরিন তাদের সিট থেকে লাফিয়ে উঠে ইউরুকির দিকে তাকিয়ে একসাথে চিৎকার করল, মহাবিশ্বের বাইরে? সে সন্দেহজনক দৃষ্টিতে ইউরুকির দিকে তাকিয়ে বলল, তুমি বইয়ে পড়া মহাবিশ্বের কথা বলছো, কিন্তু আমি যখন কখনো ওটা দেখিনি, তবে আমি সেটা নিয়ে স্বপ্ন দেখলাম কিভাবে? নেট তার চিবুকে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। না, সে হাত তুলে খুব গম্ভীর মুখে বলল, আমি এর আগে এই বিষয়ে শুনেছি। সৌরিন অপ্রস্তুতভাবে চিৎকার করল, নেট! আর নেটেরও একটি নতুন ডাকনাম হল ওয়াইল্ড নেট, একজন কাল্ট সোসাইটির প্রশ্নকারী। সে বর্ণনা করল, সিরিয়াসলি, 200 বছর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন অপরাধীর ওপর সোল সোয়াপিং পরীক্ষা চালানো হয়েছিল। যদি কোনো মানুষের সোল বস্তুর রূপ নেয়, তবে এমন একটি তত্ত্ব আছে যে বিদ্যুৎ তা আলাদা করতে পারে, একটি ক্লোজড কন্ডাক্টর। অন্য কথায়, তারা একজন মানুষকে লোহার বক্সে রেখে তার ভিতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত করত। তবে পরীক্ষার অমানবিক প্রকৃতির কারণে এটি অনেক আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই অপরাধী বেঁচে গিয়েছিল এবং 1 মাস পর তার চেতনা ফিরে এসেছিল। নেট এক মুহূর্ত থামল, তারপর কথা চালিয়ে গেল। সে এই মহাদেশের বাইরের দেশগুলোর পরিস্থিতি জানত, এমন জায়গা যেখানে সে কখনো যায়নি বা শোনেনি। অবাক হয়ে সৌরিন তাকে জিজ্ঞেস করল, এটা সত্যি কিনা? নেট তার কোনোই উরুর ওপর রেখে গম্ভীরভাবে উত্তর দিল, সেই অপরাধীর দেওয়া তথ্যগুলো যাচাই করা হয়েছে এবং সবকিছু সত্যি বলে প্রমাণিত হয়েছে। সে সৌরিনের দিকে তাকিয়ে তাকে ভয় দেখালো। বিদ্যুৎ দ্বারা সোল আলাদা হয়েছিল, তারপর ধীরে ধীরে আয়োনাইজড হয়ে ইলেকট্রন তৈরি করেছিল। সম্ভবত সেই শক্তিই ওই অপরাধীর কাছে পৃথিবীর তথ্য আকর্ষণ করেছিল। এটা একটা তত্ত্ব। সেই অপরাধীর অনুভব করা অদ্ভুত চুলকানিকে বলা হয় সাইকিক সেন্সেশন।
নেটের কথা শুনে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে তার হাত শক্ত করে জড়িয়ে ধরে ভয়ে চিৎকার করল, হ্যাঁ হ্যাঁ, চুলকানি, আমার লক্ষণগুলো তো একদম ওরকম। ইউরোকি হঠাৎ লাফিয়ে উঠল, শাওরিনকে চমকে দিয়ে জোরে বলল, সেই কারণেই শাওরিন বাইরের মহাবিশ্ব দেখতে পেয়েছে। যদি তোমার সোল বিদ্যুৎ দ্বারা আয়োনাইজড হয়ে কোয়ান্টাম ফেনোমেননে পর্যবসিত হয়, তবে তোমার জন্য স্পেস এবং টাইম অতিক্রম করার সম্ভাবনা তৈরি হবে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, স্পেস এবং টাইম অতিক্রম করা? ইউরোকি তার তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে একটি ছোট ফাঁক তৈরি করে বলল, একটি ইলেকট্রনের খেয়েও ছোট মাইক্রোস্কোপিক জগতে মানুষের বোধগম্যতার বাইরের ঘটনা ঘটতে পারে, তাই না? একটি জগৎ যা প্রবেবিলিটি দ্বারা সংজ্ঞায়িত, একটি জায়গা যা তুমি একই সাথে পর্যবেক্ষণ এবং পরিমাপ করতে পারো। যদি তুমি ধরে নাও যে সোলের ওজন একটি ইলেকট্রন পরমাণুর চেয়ে হালকা, তবে ইউরোকির কল্পনায় একটি ইলেকট্রন রিং ভেসে উঠল। সে কথা চালিয়ে গেল, স্পেস এবং টাইমের সম্পর্ক অর্থহীন হয়ে পড়বে। তারপর ইউরোকি তার তর্জনী আঙুল সিলিংয়ের দিকে তুলে তার দিকে তাকিয়ে উপসংহার টানল, এবং বাইরের জায়গাটি অনুভব করা সম্ভব। নেটও তার দিকে আঙুল দেখিয়ে উত্তেজিত হয়ে বলল, তুমি কি মনে করো? আমার মনে হয় এটাই তোমার ক্ষেত্রে ঘটেছে। সে প্রশংসার সাথে চিৎকার করে বলল, তুমি এটা ধরে ফেলেছ, অসাধারণ। তোমরা দুজন কি এমন? তোমরা সত্যিই একটি রিসার্চ গ্রুপ। সে তাদের প্রশংসা করল। নেট হাসি মুখে উত্তর দিল, তেমন কিছু নয়, মনে হয় এটাই। ইউরোকিও আত্মবিশ্বাসের সাথে হাসল, হাত ভাঁজ করে তার দিকে তাকিয়ে বলল, এটা কেবল গবেষণার একটি হাইপোথেসিস। এটা নিয়ে গবেষণার জন্য আমাদের আরও তথ্যের প্রয়োজন। তারপর সে জিজ্ঞেস করল, তুমি এখনও আমাদের সত্যিটা বলেছ কেন? শাওরিন অপ্রস্তুত হয়ে তাকালো। ইউরোকির কথার অর্থ বুঝতে পারছিল না। সে ঠান্ডা দৃষ্টিতে শাওরিনের দিকে তাকালো। পুরো র্যাপিড ফায়ার টেস্ট চলাকালীন তোমার ফোটন পার্টিকেলে সমস্যা ছিল। তুমি আরও বললে যে সেই দিনের পর থেকে তুমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখছ। আমাদের বলো কি হয়েছিল? সে সত্যি জানতে চেয়েছিল কি ঘটেছিল। সে অপ্রস্তুত হয়ে টেবিলের দিকে তাকালো। তারপর শাওরিন তাদের বলল, আসলে প্রফেসর এথেলা আমাকে কিছু কথা বলেছেন। তারা দুজন শোনার পর নেট অবাক হয়ে চিৎকার করল, ইমমর্টাল ফাংশন, ওটা কি? ইউরোকি, তুমি কি জানো ওটা কি? ইউরোকি কোনো উত্তর না দিয়ে শুধু মৃদু হাসল। শাওরিন তাকে কিছুটা আতঙ্কিত হয়ে দেখল। তারপর সে তার কপালে হাত দিয়ে মাথা পেছনে হেলিয়ে জোরে হাসল। বুঝলাম, তাহলে এটাই ব্যাপার, ইমমর্টাল ফাংশন। ইউরোকি কথা চালিয়ে গেল, আমি একবার আমার বাবার কথা শুনতে পেয়েছিলাম। এটা গণিতবিদদের স্বপ্নের রাজ্য, যেখানে একটি মাত্র ফাংশন এই পৃথিবীর সবকিছু চাবিকাঠি হয়ে ওঠে। নেট এবং শাওরিন দুজনেরই কিছুটা চিন্তা হলো। সে অপ্রস্তুত হয়ে বলল, কিন্তু প্রফেসর বলেছেন যে জিনিসটি খুব বিপজ্জনক। ইউরোকি তার দুই হাত ছড়িয়ে জোরে বলল, অবশ্যই, কারণ সবকিছু পাওয়ার মানেই হলো কিছুই না পাওয়া। তারপর ইউরোকি তার মুখ ঢেকে খিকখিক করে হাসল এবং বলল, আমি জানি, আমাকে হারাতে হলে তোমার ইমমর্টাল ফাংশন প্রয়োজন ছিল। শাওরিন তাকে দেখে অবাক এবং খুশি হলো। সে মনে মনে ভাবল, জানি না কেন, কিন্তু তাদের এই মজা করা দেখে আমার স্বস্তি লাগছে। শাওরিন গম্ভীরভাবে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি অকাল সায়েন্স রিসার্চ গ্রুপে যোগ দিচ্ছি। তার সিদ্ধান্ত শুনে ইউরোকি এবং নেট দুজনেই উত্তেজিত হয়ে নাফিয়ে উঠল। নেট বলল, সত্যি? শাওরিন তাকে উত্তর দিল, হ্যাঁ, আমি আর ভয় পেতে চাই না। আমি নিজেই এটা নিয়ে গবেষণা করতে চাই এবং সাধারণের মোকাবিলা করতে চাই। তারপর শাওরিন চোখ বন্ধ করে হাসি মুখে দাঁড়িয়ে বলল, যদি আমি তোমাদের সাথে এটা করি, তবে আমি নিশ্চিত যে আমি কিছু একটা খুঁজে পাবো। নেট দু হাত বাতাসে তুলে চিৎকার করল, দুর্দান্ত! ইমমর্টাল ফাংশন হোক বা যাই হোক, আমরা এটাকে জয় করব। এখন যেহেতু আমাদের যথেষ্ট সদস্য আছে, আমরা আবার একটি অফিসিয়াল গ্রুপ হতে পারব। নেট এত খুশি ছিল যে তার চোখে জল চলে এলো। তার মানে আমরা আবার বাজেট পাবো। ইউরোকিও বলল, কিন্তু প্রফেসর কি সরেনকে যোগ দিতে দেবেন? আমাদের সুনাম খুব একটা ভালো নয়। নেট হালকা করে এক টুকরো কাগজ তুলে ধরল এবং বলল, আমার উপর ভরসা করো, প্রফেসরের অগোচরেই আমি এটা ঢুকিয়ে দেব। সরেন এবং ইউরোকি অবাক হয়ে একসাথে বলল, এটা কি সত্যিই ঠিক হবে? তারপর নেট দৌড়ে এসে তাদের দুজনকে জড়িয়ে ধরল এবং চোখ বন্ধ করে হাসি মুখে বলল, চিন্তা করো না, ঠিক আছে, চলো আমাদের নতুন সদস্যের খুশিতে কফি খেতে চাই। আজ আমার পক্ষ থেকে ট্রিট। ইউরোকি অবহেলা করে মনে করিয়ে দিল, কিন্তু তুমি তো দেউলিয়া। সরেন কিছু বলল না, শুধু পেছনে তাকিয়ে ভাবল, ঠিক আছে, তাহলে এটাই আমার রিসার্চ গ্রুপ। সে পুরো রিসার্চ রুমের দিকে তাকিয়ে ভাবল। তারপর সে নিজেকে বলল, চলো পরিষ্কার পরিচ্ছন্ন করা দিয়ে শুরু করি। এক পড়ন্ত বিকেলে। তবে নেট যেমনটা আশা করেছিল তেমনটা হয়নি। নেটের গ্রুপ ফরমেশন অ্যাপ্লিকেশনটি একজনের হাতে ছিল এবং মনে হচ্ছিল সেই ব্যক্তিটি খুব রাগান্বিত। সবথেকে ভয়ঙ্কর প্রফেসর জেনে গেছেন, সিয়েনা। তিনি খুব আতঙ্কিত এক্সপ্রেশন নিয়ে অ্যাপ্লিকেশনের দিকে তাকিয়ে গর্জন করলেন, সরিন যোগ দিচ্ছে। ব্যাখ্যা, ইমর্টাল ফাংশন ওরফে নির্বাণা, একটি রহস্যময় অবস্থা যা মানুষের সীমিত অভিজ্ঞতা বর্ণনা করতে পারে না। কেবল যারা এটি কাস্ট করতে শিখেছে তারাই এটি অনুভব করতে পারে। মানব দেহের ক্ষেত্রে এটি এখনও অজানা যে কিভাবে কেউ অসীমতায় পৌঁছাতে পারে বা সেই স্তরে পৌঁছানো ব্যক্তির পরিচয় কি। কারো কণ্ঠ শোনা গেল,
প্রফেসর, এটাই তো ছিল। থ্যাট তার নাকের কাছে এক স্তূপ কাগজ ধরে রেখে পেছনে তাকিয়ে উত্তর দিলেন, রিসার্চ গ্রুপ অ্যাপ্লিকেশন, প্রতি ছুটির দিনে এমনটাই হয়। থ্যাট হাঁটছিলেন এবং কথা বলছিলেন, তাই তিনি লক্ষ্য করেন নিজে একটি ফর্ম মাটিতে পড়ে গেছে। তারা কিছু সময়ের জন্য জড়ো হয় এবং যখন ট্রেনিং পয়েন্ট পায় তখন গ্রুপ তৈরি করে। যাই হোক, চলো এটা দ্রুত শেষ করি। সিয়েনা ফর্মটি দেখে থ্যাটকে মনে করিয়ে দিলেন, প্রফেসর, আপনি এটা ফেলে এসেছেন। থ্যাট লাফিয়ে উঠলেন এবং চিৎকার করলেন, ও না! তিনি ফর্মটি তুলে নিলেন। এটা কি? তারপর তিনি ঝুঁকে দেখলেন এবং ভ্রুকুচকে বললেন, প্রফেসর, কি এই রিসার্চ গ্রুপটি সেই? তিনি ইতস্ততা করে রিসার্চ গ্রুপ অ্যাপ্লিকেশন ফর্মটির দিকে তাকালেন। এ কাল্ট অ্যান্ড প্যারানর্মাল ফেনোমেনা সায়েন্টিফিক রিসার্চ গ্রুপ। তার গলায় বিস্ময় ছিল। এ কাল্ট অ্যান্ড প্যারানর্মাল ফেনোমেনা সায়েন্টিফিক রিসার্চ গ্রুপ। তারপর তিনি যোগ করলেন এবং তার দৃষ্টি আরিয়ান সরিনের নামের ওপর পড়ল। থ্যাট ফর্মটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি সরিন নয়? সিয়েনার মুখ অন্ধকার হয়ে গেল এবং তিনি কিছুই বললেন না। তারপর তিনি ফর্মটি শক্ত করে মুচড়িয়ে ফেললেন এবং একটি আতঙ্কিত হাসি হাসলেন। তুলনামূলকভাবে নিচু পাহাড়গুলোর মাঝে একটি বাড়ি ছিল। বাইরে থেকে একজনের কণ্ঠ প্রতিধ্বনিত হল, আমি ক্ষমা চাইছি প্রফেসর এথেলা, আপনি আপনার ট্রেনিংয়ের মাঝখানে ছিলেন। তিনি চায়ের টেবিলের সামনে বসেছিলেন, তার চায়ের কাপটি হাতে নিয়ে হাসি মুখে চোখ বন্ধ করে বললেন, আপনি এত দূর থেকে এসেছেন, তার মানে ব্যাপারটি সাধারণ কিছু নয় প্রফেসর সিয়েনা। দেখা গেল এটি ছিল এথেলার বাড়ি। পরিবেশটি হঠাৎ এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। তারা দুজন একে অপরের বিপরীতে বসেছিলেন, দুজনেই তাদের চায়ের কাপ তুলে চুমুক দিচ্ছিলেন। চারপাশের দৃশ্য ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। সিয়েনা তার চায়ের কাপ নামিয়ে রাখলেন এবং বললেন, আসলে সরিন একটি রিসার্চ গ্রুপে যোগ দিয়েছে। এথেলা হাসি মুখে জিজ্ঞেস করলেন, সে অবশেষে একটি গ্রুপে যোগ দিল? কোনটি? সিয়েনা গম্ভীর মুখে সামনে ঝুঁকে বললেন, দি অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল ফেনোমেনা সায়েন্টিফিক রিসার্চ গ্রুপ। এথেলা যিনি চা চুমুক দিচ্ছিলেন তিনি জমে গেলেন। তার কাপ থেকে চা প্রায় উপচে পড়ছিল। তারপর সিয়েনা ভীত এবং কাঁপতে কাঁপতে কথা চালিয়ে গেলেন, আপনি জানেন, আমরা প্রফেসর হওয়ার আগে থেকেই এই গ্রুপের সমস্যা তৈরি করার ইতিহাস ছিল। প্রতিদিন আমি অভিভাবকদের কাছ থেকে অনেক অভিযোগপত্র পাই। সব গ্রুপের মধ্যে এই গ্রুপটি কেন? সরিন আমাদের স্কুলের ভবিষ্যৎ, তার এখন কঠোর পড়াশোনা করা উচিত, তাই না? এথেলা শূন্য দৃষ্টিতে তাকিয়ে তার চায়ের কাপ ধরে একটা বোকাটে হাসি হাসলেন এবং বললেন, কিন্তু এখন কি এই গ্রুপটি আলাদা নয়? তিনি তার তর্জনী আঙ্গুল তুলে নেটের গ্রুপের পক্ষ হয়ে বলতে চেষ্টা করলেন, বর্তমান প্রেসিডেন্ট নেট একজন খুব ভদ্র এবং বন্ধুত্বপূর্ণ ছাত্র, তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়। যারা সমস্যা তৈরি করত সবাই গ্র্যাজুয়েট হয়ে গেছে। থরিয়া ম্যাজিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্টও এই গ্রুপের প্রাক্তন প্রেসিডেন্ট, তাই না? তিনি হাসি মুখে কথা চালিয়ে গেলেন, আমি নিশ্চিত যে তারা ভালো জিনিস শেয়ার করবে এবং একসাথে পড়াশোনা করবে। একই সময় নেটের গ্রুপে সে লম্বা সোফায় মাথা রেখে খুব রিল্যাক্সড হয়ে শুয়েছিল। নেট সরিনকে অভিবাদন জানালো, ওহ সরিন, তুমি এসেছ। সে দরজার বাইরে দাঁড়িয়ে ভ্রু কুচকে এবং তার স্লিভ দিয়ে ধুলোবালি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। সে অস্বস্তিতে বলল, তোমরা সবাই। সিলিংয়ের দিকে তাকিয়ে দেখল পুরো ঘর ধুলো উঠছে। সরিন ধুলো সরিয়ে কথা চালিয়ে গেল, তোমরা ক্লাসে যাচ্ছ না? আমি আজ ভালো বোধ করছি না। নেট দুই হাত মাথার পেছনে রেখে লম্বা সোফায় পা তুলে শুয়ে উত্তর দিল। অন্যদিকে রুকি একটি চেয়ারে বসে টেবিলের উপরে দাবার খেলায় মনোযোগ দিয়ে বলল, আমি সবসময় ঠিক থাকি। তারপর সে উত্তেজিত হয়ে তার খেলায় মনোনিবেশ করল। ঠিক আছে, চেকমেট, আরও এক রাউন্ড। তার হাত দ্রুত নড়ছিল, একসাথে দুটি গুটি নিয়ন্ত্রণ করছিল। সরিন তার পেছনে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকল, আর কিছু বলল না। তারপর সে ডান দিকের অগোছালো জিনিসের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, আমি এইমাত্র পরিষ্কার করেছি, কিন্তু এখন আবার অগোছালো হয়ে গেছে। তারপর সে বলল, তোমরা পড়াশোনা করো না, রিসার্চ করো না, এমনকি ক্লাসও ফাঁকা দাও। নেট শূন্য দৃষ্টিতে উত্তর দিল, তুমি আফসোস করতে পারো, কিন্তু এখান থেকে যেতে পারবে না। সরিন মুখ ঘুরিয়ে তার স্কুল ইউনিফর্মের জ্যাকেটটি খুলল, দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখানে পড়াশোনা করছি। এই বলে সে গেম টেবিলের পাশের গোল টেবিলের দিকে এগিয়ে গেল, তার পড়ার সামগ্রী বের করল এবং নীরবে পড়াশোনা করতে বসল। রুকি এবং নেট দুজনেই নীরবে তাকে দেখল। নেট বিরক্ত মুখে সোফায় বসে মনে মনে ভাবল, কি এক আদর্শ ছাত্র। হঠাৎ ইলুকি টেবিলের ওপর কনুই রেখে ঝুঁকে পড়ে তার দিকে মুচকি হেসে বলল, তাহলে তুমি কি নতুন আবিষ্কারটি শেষ করেছ? নেট তার দিকে তাকালো। ঠিক আছে, অবশ্যই করেছি। রুকির গলা সরিনের কানে এলো, তাহলে এটাই কি ইনভিজিবিলিটি ক্লক? সে নোট নিচ্ছিল যখন সে রুকির গলা শুনল। তারা দুজনে উত্তেজিত হয়ে কথা বলতে শুরু করল। ওয়াও, খুব দারুণ, অসাধারণ, তাই না? সরিন আর পড়াশোনায় মন দিতে পারল না, তাই সে গোপনে কান খাড়া করে শুনল তারা কি বলছে। 1 ঘন্টা স্থায়ী হয় এবং যদি তুমি এই ধরনের শক্তি এতে দাও, ওয়াও, অসাধারণ। সরিন এটা শুনে আর চুপ করে থাকতে পারল না। সে লাফিয়ে উঠল, কৌতূহলী মুখে তাদের দিকে তাকিয়ে চিৎকার করল, আমিও দেখতে চাই। আমরা সিয়েনা এবং এথেলার মিটিংয়ে, এথেলার প্রাইভেট বাড়িতে। সিয়েনা শান্তভাবে তার চায়ের কাপ তুলে চুমুক দিয়ে বলল, যেহেতু আমরা নেটের কথা বলছি, চলো অন্য বাচ্চাদের কথা বলি। ওই বাচ্চাটা রুকি, সে ক্লাস 5-এ পড়ে কিন্তু বোকা সাজার ভান করে। সিয়েনার মনে দুটি প্রতিনিধির মুখ ভেসে উঠল, রুকি এবং সরিন। তারপর তিনি গম্ভীরভাবে বললেন, তুমি কি তার ক্ষমতা দেখেছ? এবং সরিন, যে ওই দানবকে হারিয়েছিল। যখন গ্র্যাজুয়েট ক্লাসের ছাত্ররা গ্র্যাজুয়েট হবে, তখন হয়তো এই বাচ্চারাই আমাদের স্কুলের উজ্জ্বল তারা হবে। তারপর তিনি হঠাৎ তার চায়ের কাপ দ্রুত কোলের উপর রাখলেন এবং চিৎকার করে বললেন, কিন্তু যদি সরিন রুকির মতো বাচ্চাদের সঙ্গে মিশে তাদের মতো বখাটে হয়ে যায়, তাহলে সে হবে ম্যাজিক একাডেমির সবথেকে বড় ব্যর্থতা। এথেলা শূন্য এবং চিন্তিত মুখে বললেন, ব্যর্থতা?
এরপর এথেলা স্বস্তিতে বললেন, আমার মনে হয় আপনি খুব বেশি চিন্তা করছেন। ঠিক সেই মুহূর্তে তিনজনের রিসার্চ রুমে সরিনের অবাক হওয়া গলা শোনা গেল। সে কাঠের ক্রেটে রাখা গ্রেনেডের মতো দেখতে কিছু অদ্ভুত টুলের স্তূপ দেখল। ওয়াও, তুমি এইসব বানিয়েছ নেট? তাহলে এগুলো কি ম্যাজিক গ্রেনেড? তিনজন কাঠের ক্রেটের চারপাশে বসেছিল। নেট ফ্লোরে হাত দিয়ে খিক করে হাসল এবং বলল, আমি এগুলো কোনো একদিন বড় দেখানোর জন্য জমিয়ে রাখছি। সরিন তার শরীরের ওপর ইনভিজিবিলিটি ক্লোক পরে একটি গোলাপি রঙের গোল গ্রেনেড তুলে সন্দেহজনক স্বরে বলল, কিন্তু এটা কি একটু বিপজ্জনক নয়? ইরুকি দীর্ঘশ্বাস ফেলে একটি কালো বই তুলে অদ্ভুত হাসি মুখে বলল, আরে ছাড়ো, নেটের স্বপ্ন হলো একজন ম্যাজিক ইঞ্জিনিয়ার হওয়া। সেই কারণেই সে স্কুলে যাচ্ছে। সরিন যেহেতু ইনভিজিবিলিটি ক্লোক পরেছিল, তাই কেবল তার মাথা, কলার এবং ক্লোক ধরা দুটি হাত দেখা যাচ্ছিল, বাকি সব অদৃশ্য। ইউরেকের কথা শুনে সে প্রশংসার সাথে বলল, ম্যাজিক ইঞ্জিনিয়ার, এটা তো খুব দারুণ। তাহলে তুমি ইলেকট্রনিক্স ব্যবহার করে এই জিনিসগুলো বানাও? তারপর সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু এই বইটি কি, এই লালটি? সরিন লাল বইটির দিকে হাত বাড়াল। রুকি এবং নেট উভয়ই বইটির দিকে তাকালো। সে অবাক হয়ে চিৎকার করল, ওটা কি হিউম্যান বডি রিসার্চ গ্রুপের? কেন এটা এখানে? সে বইটি খুলল, কিন্তু রুকির দিকে তাকিয়ে বলল, হিউম্যান বডি রিসার্চ গ্রুপ। তারপর সে মাত্র খোলা পাতার দিকে তাকিয়ে আতঙ্কে চিৎকার করল। সরিনের খোলা পাতায় দুজন সুন্দর মেয়ের ছবি ছিল। কি? এটা কি? সে লজ্জায় বইটি ফ্লোরে ফেলে দিল এবং 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। শুধু তার বাম চোখ দিয়ে উকি দিচ্ছিল। ওটা কি আমাদের স্কুলের কোনো স্টুডেন্ট? ইউরুকি পাতার দিকে তাকিয়ে হালকা ভ্রু কুচকাল এবং বলল, তাহলে এটা এখানে ছিল। অন্যদিকে নেট সরিনের দিকে তাকিয়ে অবহেলা করে বুঝিয়ে বলল, এটা এক ধরনের ইনফরমেশন বুক, যা কোনো সন্দেহজনক রিসার্চ গ্রুপ থেকে এসেছে। ছবিগুলো একটু খারাপ, তবে এতে ভেতরের সব খবর আছে। ইউরিকি বিরক্ত স্বরে বলল, এটা কেবল বিরক্ত বাচ্চাদের বিনোদনের জন্য। কিন্তু সে অনুভব করল কিছু একটা ভুল হচ্ছে এবং অস্বস্তিতে ভ্রু কুচকাল। স্কুল কি এতে হস্তক্ষেপ করে না? তারপর হঠাৎ তার চোখ বড় হয়ে গেল এবং তার গাল লাল হয়ে গেল। দেখা গেল সে এই প্রতিক্রিয়া দেখিয়েছে কারণ সে বইতে অ্যামির ছবি দেখেছে। রুকি তাকে চুপচাপ দেখে জিজ্ঞেস করল, সরিন কিছু বলছে না কেন? তোমরা কি সত্যিই ডেটিং করছো? সে কথা শেষ করার আগেই সরিন হাত বাড়িয়ে তোতলামি করে বলল, তোমাদের এই জিনিসগুলো দেখা উচিত নয়। কি বটের? নেট তাকে এভাবে দেখে হাত তুলল কিছু বলার জন্য, কিন্তু কেবল শব্দ করল। তারপর সরিন তার হাত সরিয়ে নিল, চিন্তিত হয়ে রুকির দিকে তাকিয়ে বিষয় পরিবর্তন করল। কে এমন গ্রুপ চালাবে? সে শান্তভাবে উত্তর দিল, এটি একটি রহস্যজনক আন্ডারগ্রাউন্ড গ্রুপ। তবে যেহেতু এটি মূলত গ্র্যাজুয়েট ক্লাসের কথা বলে, তাই সম্ভবত এটি একজন গ্র্যাজুয়েট ক্লাসের সদস্য। সে চিন্তিত হয়ে বিড়বিড় করে বলল, গ্র্যাজুয়েট ক্লাসের এমন গ্রুপ আছে? পরোক্ষভাবে এথেলার বাড়ির বারান্দায় হালকা সূর্যালোক ছাদে প্রতিফলিত হচ্ছিল। সিয়েন্নার গলা শোনা গেল, ঠিক বলেছ, অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল ফেনোমেনা সায়েন্টিফিক রিসার্চ গ্রুপও একটি সন্দেহজনক গ্রুপ। তারপর তিনি ঠান্ডা মুখে বললেন, মেজ হ্যাকিং তো শিশুদের খেলা। সমস্যা হলো এটা স্কুলের সবথেকে বুদ্ধিমান এবং প্রতিভাবান ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি একটি কৌতুক। তিনি আরও বললেন, তাদের সবারই আলাদা প্রতিভা আছে, পেইন্টিং থেকে শুরু করে সুপার ন্যাচারাল আইস পর্যন্ত। সিয়েন্না কথা চালিয়ে গেলেন, তারপর একটু থামলেন। খুব উচ্চ পর্যায়ের তাদের যোগাযোগ বা গবেষণার প্রতিভা আছে। তারপর তিনি বললেন, তারা স্কুলের তদন্ত ব্যবস্থা পুরোপুরি এড়িয়ে চলে। সিয়েন্না সোজা হয়ে বসলেন, তার হাত জোড়া করে এথেলার কাছে গম্ভীরভাবে ব্যাখ্যা করলেন, আমরা অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল ফেনোমেনা সায়েন্টিফিক রিসার্চ গ্রুপকে স্পর্শ করি না, কারণ এটিকে আর অফিসিয়াল গ্রুপ মনে করা হয় না। এই মেধাবী ছাত্ররা এখন অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল ফেনোমেনা সায়েন্টিফিক রিসার্চ গ্রুপকে পুনরুজ্জীবিত করতে চায়। তাই এই সুযোগে আমি এই গ্রুপটি ভেঙে ফেলব। এথেলা এক মুহূর্তের জন্য চুপ করে থাকলেন। তারপর তিনি চোখ বন্ধ করে টিপট দিয়ে কাপে চা ঢাললেন এবং বললেন, আমি তোমার ছাত্রের প্রতি তোমার উদ্বেগ বুঝতে পারছি। যখন তিনি কাপে চা ঢালছিলেন, তিনি বললেন, তবে শিক্ষার্থীদের নিজস্ব স্বাধীনতা বিকাশে সাহায্য করার জন্য স্কুল এই গ্রুপগুলোর বিষয়ে হস্তক্ষেপ করে না। রিসার্চ গ্রুপগুলোকে তাদের নিজস্ব পছন্দের জন্য দায়ী স্বাধীন গ্রুপ হিসাবে বিবেচনা করা হয়। গাছের উঁচু ডালে বিভিন্ন রঙের পাখির বাসা ছিল। মা পাখিটি তাদের পাশে বসে দেখছিল। এথেলা কথা চালিয়ে গেলেন, তারপর একটু থামলেন। যদি আমরা বড়রা তাদের কাছ থেকে সেই অধিকার কেড়ে নিই, তাহলে তারা সিদ্ধান্ত নিতে ভয় পাবে। তিনি শান্তভাবে সিয়েন্নাকে জিজ্ঞেস করলেন, আমরা কেন তাদের একটা সুযোগ দিই না? সিয়েন্না চুপ করে চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবলেন। তারপর তিনি ভ্রু কুচকে বললেন, অবশ্যই, তোমার কথা ঠিক। কিন্তু সিয়েন্না চোখ খুলে চিন্তিত হয়ে এথেলার দিকে তাকিয়ে উত্তর দিলেন, আমার মনে হয় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ করা এবং তাদের ভুল পথে যাওয়া থেকে আটকানো বড়দের দায়িত্ব। এথেলা নীরবে তার দিকে তাকিয়ে ভাবলেন, আমি প্রফেসর সিয়েন্নার সরিনের প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছি। আমি চাই সরিনকে নিজেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সময় দিতে, তবে আমি তার মতামত হালকাভাবে নিতে পারি না।
এই চিন্তার সাথে তিনি বলে উঠলেন, আমি এটা আগে না বলার জন্য ক্ষমা চাইছি, তবে এটা সাম্প্রতিক র্যাপিড ফায়ার টেস্টে সরিনের সাথে সম্পর্কিত। সরিন নির্বাণায় পৌঁছেছে। এটা শুনে সিয়েন্নার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারলেন না যে এটা সত্যি। তারপর তিনি খুব জোরে চিৎকার করে বললেন, কি? সিয়েন্নার চিৎকার পাহাড় এবং জঙ্গলে প্রতিধ্বনিত হয়ে আকাশতলে বসে থাকা পাখিদের চমকে দিল, যারা আতঙ্কে আকাশে উড়ে গেল। তিনজনের রিসার্চ রুমে সিলিং থেকে ঝোলানো ল্যাম্পটি হঠাৎ জোরে কাঁপতে লাগল এবং মাটিও অবিরাম কাঁপতে লাগল। সরিন ফ্লোরে হামাগুড়ি দিয়ে ভয়ে চিৎকার করল, হুঁ হুঁ, ভূমিকম্প। নেট তার ক্লোক ধরে চিৎকার করে বলল, দ্রুত জিনিসগুলো লুকিয়ে ফেলো। ইউরিকিও নেটকে সাহায্য করল। এক হাতে কাগজের স্তূপ গুছিয়ে কাঠের ক্রেটে রাখল। কেবল সরিন অবাক হয়ে ভাবছিল, কি হচ্ছে। রুকি লম্বা সোফাটি সোজা করতে করতে তাকে উত্তর দিল, একজন প্রফেসর স্টোরেজ রুম নিয়ন্ত্রণ করছেন। নেট দ্রুত টেবিল গুছিয়ে নিচ্ছিল এবং সরিন চিন্তিত হয়ে তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তাহলে এখন আমাদের কি করা উচিত? সে দ্রুত বলল, জাস্ট অপেক্ষা করো। দরজার সামনে একটা রেকগনিশন ডিভাইসে হাত রাখা হলো এবং একটি উত্তেজিত গলা শোনা গেল, এটি একটি ইমার্জেন্সি ইনভেস্টিগেশন। এটি ছিল সিয়েন্না, যিনি দরজা খোলার জন্য অপেক্ষা করছিলেন। তিনি গম্ভীর মুখে ভাবলেন, কাঙ্ক্ষিত স্টোরেজ রুমটি ডাকতে 3 মিনিট সময় লাগে, প্রমাণ লুকিয়ে ফেলার জন্য যথেষ্ট সময়। ঠিক সেই মুহূর্তে রিসার্চ রুমের ভেতরে নেট জোর করে সরেনকে একটি চেয়ারে বসিয়ে দিল, আর সরেন আতঙ্কে চিৎকার করে উঠল, প্রফেসর চলে এসেছেন, আমরা কি তাকে গ্রিট করব না? নেট তার হাত চেপে ধরে একদম নির্বিতার মুখে জবাব দিল, ঠিক আছে, এমন ভাব করো যেন কিছুই হয়নি। পাশে দাঁড়িয়ে থাকা রুকি চিন্তিত হয়ে মনে করিয়ে দিল, যদি ধরা পড়ি তবে শুধু সাসপেনশন দিয়ে শেষ হবে না, বিপদ আরও বড় হবে। কথাগুলো শোনার পর নেট মাঝখানের চেয়ারটিতে পা ছড়িয়ে আয়েশ করে বসল, হাত জোর করে সরেনের দিকে তাকিয়ে নির্দেশ দিল, মনে রাখিস, এই রিসার্চ রুমটা আমাদের এলাকা, যদি তুই ভয় পাস তবে সব শেষ। সরেন কিছুটা সন্দেহ নিয়ে জবাব দিল, ঠিক আছে। ঠিক তখনই দরজায় এক প্রচণ্ড ধাক্কা। ভেতরে প্রবেশ করলেন সিয়েনা। তার ব্যক্তিত্বে ছিল এক শীতল এবং শক্তিশালী সৌন্দর্য। তার সামনে 3টি ছাত্র 3টি ভিন্ন ভঙ্গিতে বসে আছে। রুমটা একদম পরিপাটি, সন্দেহ করার মতো কিছুই নেই। ইরোয়ে হাত ভাঁজ করে অহংকারের সাথে তার দিকে তাকিয়ে আছে, আর নেট একদম সোজা হয়ে বসে মাথা নিচু করে প্রফেসরের দিকে তাকাচ্ছে। আর সরেন, সে কেবল সামনে তাকিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করছে। সিয়েনা তাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, বেশি দেরি হওয়ার আগেই আমাকে এই গ্রুপটা ভেঙে দিতে হবে। তিনি ধীরে ধীরে চেয়ারে বসলেন এবং মুখে এক হালকা হাসি ফুটিয়ে বললেন, তোমাদের এই বখাটেদের কি কথা বলার আদব কায়দাও নেই? শিক্ষকের সাথে গ্রিট করবে না? আসলে এই রিসার্চ গ্রুপগুলো পুরোপুরি ছাত্রদের দ্বারা পরিচালিত হয়। এখানে 3টে লেভেলের প্রোটোকল থাকে, ফ্যাকাল্টি কাউন্সিল, স্টুডেন্ট কাউন্সিল এবং বিশেষ করে এই রিসার্চ গ্রুপ। এমনকি একজন প্রফেসরের জন্য এটি একটি ঐতিহ্য যে মতামত দেওয়ার আগে নির্দিষ্ট নিয়ম মানতে হয়। সিয়েনার মনে কিছুটা দ্বিধা জাগল, তবে তিনি জানতেন এই প্রতিক্রিয়াটা আসবেই। নেট পা ছড়িয়ে বসে খুব ক্যাজুয়ালি বলল, আমরা ক্ষমা চাইছি, আমরা আসলে একটা বিতর্কের মধ্যে ছিলাম। সিয়েনার মোটেও ভালো লাগল না এই আচরণ। মনে মনে ভাবলেন, এই ছেলেটার অ্যাটিটিউডটা সত্যিই বিরক্তিকর। এবার তার কোনোই আমরেস্টে রেখে চোখ বন্ধ করে হাসি মুখে বলল, আপনি যদি আসার আগে একটি অফিসিয়াল ডকুমেন্ট পাঠাতেন তবে আমরা আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতাম। সিয়েনা আর তার দিকে তাকালেন না, বরং অস্বস্তার সাথে চোখ সরিয়ে নিলেন। তার সবচেয়ে বড় বিরক্তি ছিল এই যে সরেনকেও এই সবকিছুর মধ্যে টেনে আনা হয়েছে। বাইরে থেকে সরেনকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে সে চিৎকার করছিল, এই তো প্রফেসর সিয়েনা, আমি কি এভাবে চুপচাপ থাকতে পারি? সিয়েনা উজ্জ্বল হাসি দিয়ে বললেন, আমি জানি না সমস্যাটা কোথায়, তবে অতিথি এলে কি চা বা পানীয় অফার করা উচিত নয়? নেট আবারও সেই চোখ বন্ধ করা হাসি দিয়ে জবাব দিল, ও মাই গড, আপনি কি আমাদের উপর এতটাই বিশ্বাস করেন যে আমাদের পরিবেশন করা চা পান করবেন? মাঝখানে বসে থাকা সরেম একদম জমে গিয়েছিল। তার মনে হচ্ছিল এখনই যেন সেই জায়গা থেকে লগ আউট করে পালিয়ে যায়। এবার সিয়েনা তার চশমা ঠিক করে নিয়ে গম্ভীর হয়ে আসল কথাটি বললেন, আমি চাই তোমরা এই রিসার্চ গ্রুপের রুমটি ফেরত দাও। মুহূর্তের নীরবতা। এরপর 3 জন একসাথে চিৎকার করে উঠল, কি? নেট হঠাৎ টেবিলের ওপর হাত চাপড়ে দাঁড়িয়ে আর্তনাদ করে উঠল, রুম ফেরত দেব? হঠাৎ এটা কেন? সিয়েনা একটি ফাইল খুলে বললেন, আমি সব ডকুমেন্ট দেখেছি, এই রিসার্চ গ্রুপটি বন্ধ না করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সত্যি কথা বলতে গত 4 বছরে তোমরা কিছুই করনি। পুরো সেমিস্টারে তোমাদের স্টুডেন্টের সংখ্যা ছিল অপর্যাপ্ত, এমনকি তোমাদের বাজেটও কাটা হয়েছে, তাই না? তিনি আরও বললেন, পলিসি অনুযায়ী যদি তোমরা 1 মাসের মধ্যে কোনো ভ্যালু তৈরি করতে পারো তবেই গ্রুপটি চলবে, না হলে। কথাটি শেষ করার আগেই নেট টেবিলের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল।
আমি আপনার পায়ে ধরছি, দয়া করে আমাদের এই সুযোগ দিন। আমাদের টপিক হলো প্যারানর্মাল রিসার্চ। এটা এমন এক বিষয় যা প্রমাণের জন্য সময় লাগে। আপনি কি সত্যিই সেই একমাত্র গ্রুপটি বন্ধ করতে চান যারা এই সায়েন্স এবং লজিক নির্ভর ম্যাজিক সোসাইটিকে কাঁপিয়ে দিতে পারে? সিয়েনা ফাইলের আড়ালে মুখ লুকিয়ে নেটের দিকে তাকিয়ে বললেন, যদি এটাই চাও তবে আমার কাছে অন্য একটি অফার আছে। নেট চিৎকার করে বলল, হ্যাঁ, আমি সব করতে রাজি আছি। সিয়েনা গম্ভীর মুখে বললেন, সরেনকে গ্রুপ থেকে বের করে দাও। মুহূর্তের জন্য সবাই স্তব্ধ। নেট, সরেন এবং রুকি তিনজনই একসাথে চিৎকার করল, কেন? কিছুক্ষণ আলোচনার পর সিয়েনা বললেন, ইমমর্টাল ফাংশন একটি বিশাল সমস্যা যা এমনকি স্টুডেন্টদের পক্ষেও সমাধান করা অসম্ভব। একজন অল্পবয়স্ক ছাত্রের জন্য এটি হ্যান্ডেল করা অত্যন্ত বিপজ্জনক। এতে সরেন চিরতরে হারিয়ে যেতে পারে। সরেন চিন্তিত মুখে জবাব দিল, আমি জানতাম এটা বিপজ্জনক, আমি আর এটা করব না। কিন্তু প্রফেসরের উত্তর ছিল আরও কঠোর, সেটা সব নয়, আসল সমস্যা হলো এর পরবর্তী কোয়ান্টাম ওভারলোড। কোয়ান্টাম ওভারলোড? সেটা আবার কি? নেট ভয়ে চুপ করে রইল, কিন্তু রুকি ভ্রু কুচকে ব্যাখ্যা করল, সহজ কথায় বলতে গেলে এটা জিনিয়াসদের একটা রোগ। আমারও 5 থেকে 8 বছর পর্যন্ত এটা ছিল, তবে খুব একটা গুরুতর ছিল না। সিয়েনা ক্লান্ত হয়ে কপালে হাত দিয়ে বললেন, তোমরা এটাকে রোগ বলছো বলেই সমস্যা। কোয়ান্টাম ওভারলোড হলো এমন এক ফেনোমেনন যখন হঠাৎ জাগ্রত হওয়া শক্তির পরিমাণ মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে না। এটি একটি বাঁধের মতো যা অতিরিক্ত জল ধরে রাখতে পারে না। এটি তোমার চেতনার সংস্থান বা কনসিয়াসনেসকে টুকরো টুকরো করে দিতে পারে। এই কথা শুনে সরেনের কপালে ভাঁজ পড়ল। সে মনে মনে ভাবল, চেতনার পতন, হয়তো এটাই আমার প্রতি রাতের দুঃস্বপ্নের কারণ। তার শরীরের ভেতরে যেন অজস্র সুতোর মতো কিছু জিনিস পাগলের মতো দৌড়াচ্ছে। সে ভাবল, হয়তো আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি। সিয়ানা তাদের বোঝানোর চেষ্টা করছিলেন, আমি চাই সরেন তার পড়াশোনার ক্ষতি না করে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নিক। আমি ব্যক্তিগতভাবে এটি অ্যাডজাস্ট করে দেব যাতে কোনো আফটার এফেক্ট না থাকে। তাই যদি তোমরা সত্যিই বন্ধুর কথা ভাবো তবে তাকে গ্রুপ থেকে বের করে দাও। হঠাৎ নেট চিৎকার করে তাকে থামিয়ে দিল, না। সিয়ানা অবাক হয়ে তাকালেন। নেট খুব দৃঢ় গলায় কিন্তু মুখে হালকা ঠাট্টার হেসে বলল, প্রেসিডেন্ট হিসেবে আমার মনে হয় আপনি সব কিছু জানেন না। সিয়ানার আগে ঝুঁকে চিৎকার করলেন, কি বললে তুমি? তবে রুকি শান্তভাবে জবাব দিল, এটা কি সরিনের নিজের সিদ্ধান্ত হওয়া উচিত নয়? সরিন এই কথা শুনে অবাক হল। পাশে বসে থাকা নেট এবার হঠাৎ সোজা হয়ে বসল এবং চিৎকার করে বলল, আমি বুঝতে পারছি আপনি কেন এত দূর যাচ্ছেন প্রফেসর। কারণ আপনি সরিনকে পছন্দ করেন, তাই না? সিয়ানা খুব সাধারণভাবে জবাব দিলেন, হ্যাঁ, তাতে কোনো সমস্যা আছে। এই উত্তর শুনে নেটের মনে হল তার উপর বিদ্যুৎ চমকে গেছে। সে মাথা ধরে চিৎকার করল, অবশ্যই সমস্যা আছে। আমি ভাবিনি একজন প্রফেসর একজন স্টুডেন্টের প্রতি আকৃষ্ট হবেন। সিয়ানা অবাক হয়ে বললেন, আসলে এটা সম্ভব। আমরা একজন পুরুষ এবং একজন নারী। নেটের মুখ রাগে লাল হয়ে গেল। সে তোতলামি দিয়ে জিজ্ঞেস করল, তাহলে আপনার আমাকে পছন্দ করার সম্ভাবনা কতটুকু? সিয়ানা খুব ঠান্ডা গলায় এবং দ্রুত জবাব দিলেন, না, 0%। নেট যন্ত্রণায় টেবিলের ওপর মুখ থবড়ে পড়ল, যেন তার বুক ফেটে রক্ত বের হচ্ছে। সরিন আতঙ্কিত হয়ে চিৎকার করল, প্রেসিডেন্ট মারা গেছেন। সিয়ানা বিরক্ত হয়ে বললেন, এই নাটক বন্ধ করো এবং বাস্তবতা মেনে নাও। রুকি এবার প্রফেসরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সরিন যদি কোয়ান্টাম ওভারলোড হ্যান্ডেল না করতে পারে তবে কি সে আর সামনে এগোতে পারবে না? সে কি মারা যাবে? সিয়ানা জবাব দিলেন, সরিন এমন এক জায়গায় পা রেখেছে যা আমরা এখনও পুরোপুরি বুঝি না। সেটি হলো ইমমর্টাল ফাংশন। রুকি জোর দিয়ে বলল, তবে আমাদেরকে তার উপর বিশ্বাস রাখা উচিত নয়? আপনি কি ভয় পাচ্ছেন যে সে তার লিমিট ছাড়িয়ে যাবে? একেই বলে অবসেশন বা নেশা। এই কথা শুনে সিয়ানা চুপ হয়ে গেলেন এবং নিজের ঠোঁট কামড়ালেন। তার শৈশবের এক স্মৃতি মনে পড়ে গেল, বরফ জমা এক নির্জন বন যেখানে তিনি একা ভয়ে কুঁকড়ে বসেছিলেন। হঠাৎ সরিন নির্বিকার মুখে বলল, আমার মনে হয় এটা আমার নিজের সিদ্ধান্ত নেওয়া উচিত। সিয়ানা চমকে তার দিকে তাকালেন। সরিন বলল, আসলে আমিও খুব ভয় পাই। আপনার কথা অনুযায়ী আমার মনে হতো আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু এখন তা মনে হয় না, বরং আমি দারুণ অনুভব করছি। সরিন তার বুকের ওপর হাত রেখে আবেগ ভরা গলায় বলল, সবাই এই অভিজ্ঞতা পায় না, কিন্তু আমি পেয়েছি। আমি এখন ভয় পাই যে আমার দুঃস্বপ্নগুলো যদি হারিয়ে যায় তবে আমি আমার ভিতরে লুকিয়ে থাকা রহস্যগুলো আর জানতে পারবো না। আমি পালিয়ে যেতে চাই না, আমি এর মুখোমুখি হতে চাই। সিয়ানার মনে পড়ল এক সোনালি চুলের ছেলের কথা যে তাকে বলেছিল, পালিয়ে যেও না, সামনে তাকাও। তিনি মনে মনে ভাবলেন, সরিন ঠিক সেই মানুষটির মতোই। তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। আমি আর কোনোদিন তোমার হাল ছেড়ে দেওয়ার কথা ভাবব না। সবাই খুশি হয়ে গেল। নেট টেবিলের নিচ থেকে মাথা বের করে বলল, তাহলে আমরা বেঁচে গেলাম।
সিয়ানা উজ্জ্বল হাসি দিয়ে বললেন, ঠিক আছে, তবে মনে রেখো আগামী 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট দেখাতে হবে। মুহূর্তের পর দৃশ্য বদলে গেল। 3 জন জলপ্রপাতের পাশে বেঞ্চে বসে আছে, প্রত্যেকের মুখে চরম হতাশা। নেটের আত্মা যেন শরীর ছেড়ে চলে গেছে। সরিন বিভ্রান্ত হয়ে বলল, আমরা এখন কি করব? 1 মাসের মধ্যে রেজাল্ট দেখাতে হবে, কিন্তু আমাদের কাছে তো কোনো রেকর্ডই নেই। নেট ফ্যাকাশে মুখে বলল, আমাকে ক্ষমা করো প্রাক্তন প্রেসিডেন্ট, এই জেনারেশনের সাথেই এই রিসার্চ গ্রুপ শেষ হয়ে যাবে। সরিন কাঁদতে কাঁদতে তাকে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক তখনই রুকির চোখ উজ্জ্বল হয়ে উঠল। দেখো, ওই যে সুন্দর মেয়েটি। নেট মুহূর্তের মধ্যে জীবন ফিরে পেল। সে চিৎকার করে জিজ্ঞেস করল, কোথায় কোথায়? তারা দেখল লম্বা বেগুনি চুলের এক মেয়ে হেঁটে যাচ্ছে। সরিন লক্ষ্য করল মেয়েটি দেখতে একদম সিয়ানা প্রফেসরের মতো। তারা একসাথে চিৎকার করে উঠল, এটা তো প্রফেসর সিয়ানা। নেট অবাক হয়ে বলল, অসম্ভব, একজন মানুষ কি এত বদলে যেতে পারে? সরিন অবাক হয়ে ভাবল, তিনি উইকেন্ডে কোথায় যাচ্ছেন আর মেকআপ কেন করেছেন? রুকি আন্দাজ করল, হয়তো ডেটে যাচ্ছেন। নেট হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। এই সুযোগ, আমরা প্রফেসরের দুর্বলতা খুঁজে বের করব এবং সেটা ব্যবহার করে গ্রুপের বিলুপ্তি ঠেকাব। সরিন চিৎকার করল, তোমরা কি পাগলামি করছো? কিন্তু রুকি গম্ভীর হয়ে বলল, একজন র্যাঙ্ক 6 মেজকে পিছু নেওয়া সহজ নয়, তবে আমাদের কাছে ইনভিজিবিলিটি ক্লোক আছে। তারা দুজন সরিনকে ফেলে রেখে দৌড়ে চলে গেল। সরিন কেবল চিৎকার করে বলল, তোমরা অন্তত পড়াশোনার জন্য নিজেদের বুদ্ধি ব্যবহার করো। তারা এখন একটি অ্যাপেল স্ট্যান্ডের পেছনে ইনভিজিবিলিটি ক্লোকের নিচে লুকিয়ে আছে। রুকি সতর্ক করল, প্রফেসর খুব অ্যালার্ট, আমরা প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম। নেট উত্তেজিত হয়ে হাসল, মনে হচ্ছে কিছু একটা ঘটছে। তিনি কার সাথে দেখা করতে যাচ্ছেন? তারা এখন এক জনাকীর্ণ মার্কেটে। সরিন অবাক হয়ে ভাবল, নোবেলরা কি সাধারণ মানুষের এলাকায় আসে না? সিলেনা খুব সাবধানে চারপাশ দেখে একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দরজা খুলতেই এক ব্যক্তি তাকে জড়িয়ে ধরলেন। 3 জন একসাথে চিৎকার করে উঠল, এটা তো একজন পুরুষ। নেট উত্তেজিত হয়ে বলল, ব্রেকিং নিউজ, প্রফেসরের এক গোপন কমনার বয়ফ্রেন্ড আছে। এটা কি কোনো নিষিদ্ধ প্রেম? রুকি এবং সরিন তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু নেট কোনো কথা শুনল না। সে লুকিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। রুকি তার জাদুকরী শক্তি দিয়ে দরজার লক খুলে দিল। নেট চিৎকার করে উঠল, আমরা করে ফেলেছি, দরজা খোলা। তারা চুপি চুপি 2য় তলায় পৌঁছালো। হঠাৎ নেট সংকেত দিল, থামো, ওই রুম থেকে একজন মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে। দরজার ওপাশ থেকে সিয়েনার কণ্ঠ শোনা গেল, তোমার কি পোশাক পরিবর্তন করা দরকার? ভেতর থেকে একজন পুরুষ মৃদুস্বরে বলল, না, এটাই সুন্দর। বাইরে দাঁড়িয়ে সরিন এবং রুকি লজ্জায় লাল হয়ে গেল। তারা শুনতে পেল ওই ব্যক্তিটি তার স্ত্রীর কথা বলছেন যে 2 ঘন্টা পর ফিরবেন। এটা শুনে তারা স্তব্ধ হয়ে গেল। প্রফেসর একজন বিবাহিত মানুষের সাথে ডেট করছেন। নেট আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল, প্রফেসর, এটা করবেন না, এটা ভুল। কিন্তু ভেতরে ঢুকে তারা যা দেখল তাতে তাদের কথা থেমে গেল। সেখানে কোনো রোম্যান্টিক দৃশ্য ছিল না, বরং এক ব্যক্তি বসে ছবি আঁকছিলেন আর প্রফেসর সিয়েনা মডেল হয়ে বসেছিলেন। সিয়েনা রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করলেন, তোমরা এখানে কি করছো? ফলাফল, 3 জনই হাত ওপরে তুলে শাস্তি পাচ্ছিল। নেট ক্ষমা চেয়ে বলল, আমরা ভেবেছিলাম আপনি কিছু অ্যাডাল্ট জিনিস করছেন। সিয়েনা অবাক হয়ে বললেন, কি, তুমি সত্যি এমনটা ভেবেছিলে? সেই চিত্রশিল্পী, যার নাম আমিন, খুব নম্রভাবে তাদের শান্ত করলেন। তিনি বললেন, শিক্ষার্থীরা তোমার প্রফেসরের কথা ভেবেই এখানে এসেছে, তাই ওদের বকবেন না। সরিন লক্ষ্য করল আমিন যেন চোখে দেখতে পান না। সে জিজ্ঞেস করল, আপনি কি অন্ধ স্যার? পরিবেশটা হঠাৎ ভারী হয়ে গেল। সিয়েনা খুব নিচু স্বরে বললেন, তিনি আমার জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন। তিনি স্মৃতিচারণ করলেন সেই বৃষ্টির দিনের কথা, যখন তিনি কোয়ান্টাম ওভারলোডের যন্ত্রণায় পাগলের মতো দৌড়াচ্ছিলেন। আমিন তাকে বাঁচাতে গিয়ে প্রবল স্রোতে ভেসে গিয়েছিলেন। দুজনে একটি কাঠের গুড়ির ওপর আটকে পড়েছিলেন। সামনে ছিল বিশাল সব কাঠের স্তূপ। সময় ছিল খুব কম। আমিন চিৎকার করে বলেছিলেন, সিয়েনা, নিচে ডুব দাও, আমি তোমাকে নিচে চেপে ধরে রাখব যাতে তুমি ভেসে না ওঠো। আমিন নিজের জীবন বাজি রেখে সিয়েনাকে বাঁচিয়েছিলেন, কিন্তু সেই দুর্ঘটনায় তিনি তার চোখ হারিয়েছিলেন। সিয়েনা বললেন, ম্যাজিক একাডেমির জিনিয়াস আমিন এইভাবে তার চোখ হারিয়েছেন এবং মেজ হাওয়া ছেড়ে দিয়েছেন। নেত এবং রুকি স্তব্ধ হয়ে শুনছিল। ঠিক এতক্ষণে আমিন ঘরে ঢুকলেন এবং হাসি মুখে বললেন, সিয়েনা অনেক বকাঝকা করে, তাই না? সরিন এবার জিজ্ঞেস করল, আপনি চোখে দেখতে না পেয়ে ছবি আঁকেন কি করে? আমিন মৃদু হেসে তার চোখের কাপড়টি সরিয়ে ফেললেন। সরিন যা দেখল তাতে তার হৃৎস্পন্দন থেমে গেল। আমিনের চোখগুলো উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করছিল। আমিন বললেন, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম সরিন। হঠাৎ চারপাশে সবকিছু স্থির হয়ে গেল। সরিন দেখল নেত, রুকি এবং সিয়েনা সবাই পাথরের মতো জমে আছে। আমিন শান্তভাবে বললেন, এই টেকনিকের নাম হলো
টাইম স্টপ। সৌরিন বিশ্বাস করতে পারছিল না যে সে এমন একজন মেজের সামনে দাঁড়িয়ে আছে যিনি আলোর গতিতে টাইম ম্যাজিক করতে পারেন। আমিন তাকে বসিয়ে বললেন, সাধারণ মানুষ চোখে আলো দেখে ছবি তৈরি করে, কিন্তু আমার চোখ নিজেই আলো। তিনি সৌরিনকে ইমমর্টাল ফাংশন সম্পর্কে বোঝালেন। এটি হলো রি-ইনকার্নেশনের দরজা, আর যারা এই দরজা খোলে তাদের বলা হয় আনলকার্স। তিনি ব্যাখ্যা করলেন যে সৌরিনের প্রতিটি রাতের দুঃস্বপ্ন আসলে মহাবিশ্বের সাথে তার সংযোগ। আমিন বললেন, ম্যাজিক তোমাকে পছন্দ করেছে সৌরিন। তুমি যে স্থানটি স্পর্শ করেছ সেটি হলো ইনফিনিট রিলম বা মহাবিশ্ব। ভয় তোমাকে জ্ঞানালোকের দিকে নিয়ে যাবে। তিনি আরও বললেন, ঘোস্ট সিমেট্রি থিওরি অনুযায়ী এই পৃথিবীটা নিখুঁত হওয়ার কথা ছিল, কিন্তু কোথাও গিয়ে কোনো অজ্ঞাত অস্তিত্ব সেই সিমেট্রি বা ভারসাম্য ভেঙে দিয়েছে। আর সৌরিন, তুমি হয়তো সেই রহস্য খুঁজে বের করবে। সৌরিন কৃতজ্ঞতা জানিয়ে বলল, ধন্যবাদ স্যার। আমিন তাকে অনুরোধ করলেন যেন এই কথাটি গোপন রাখা হয়। তিনি সিয়েনার দিকে তাকিয়ে হাসলেন। তিনি চেয়েছিলেন সিয়েনা যেন তার অপরাধবোধ থেকে মুক্ত হয়ে নিজের জীবন উপভোগ করেন। ছবি আঁকা শেষ হলো। সিয়েনার ওই হলুদ পোশাকের ছবিটা যেন শরতের পাতার মতো উজ্জ্বল। বিদায় নেওয়ার সময় সিয়েনা বললেন, আমি তোমাকে চিঠি লিখব। সবাই যখন বিদায় নিচ্ছিল ঠিক তখনই দূর থেকে একটি মিষ্টি কণ্ঠ ভেসে এলো, হানি, আমি শপিং থেকে ফিরলাম, ছবি আঁকা কি শেষ হয়েছে? আমিনের স্ত্রীর সেই আমন্ত্রণ শুনে সিয়েনা এবং তার ছাত্ররা একদম জমে গেল। তাদের একটাই চিন্তা, ও মাই গড, আমরা কি তাহলে সত্যিই কোনো নিষিদ্ধ প্রেমে ঢুকে পড়েছিলাম? আমিনের স্ত্রী কৌতূহলী হয়ে সিয়েনার মুখের দিকে তাকিয়ে বললেন, আপনার মুখ এত লাল কেন? লেডি সিয়েনা, আপনার কি শরীর খারাপ লাগছে? সিয়েনা কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। তিনি এবং তার ছাত্ররা তড়িঘড়ি করে সেই অস্বস্তিকর পরিবেশ থেকে পালিয়ে বাঁচলেন। দুঃখিত, আমাদের খুব তাড়া আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। আমিন কেবল হাত নেড়ে বিদায় জানালেন, কিন্তু তাদের পেছনে থাকা সেই লাল চুলের মেয়েটি সব লক্ষ্য করছিল। সে আমিনের দিকে তাকিয়ে উপহাসে সুরে বলল, আশ্চর্যের বিষয়, উচ্চপদস্থরা কি বিশ্বাস করবে যে দ্য শাইনিং আই আমিন মিনের এমন এক করুণ দিকও আছে? আমিন গম্ভীর গলায় জবাব দিলেন, অভিযোগ বন্ধ করো এবং রিপোর্ট দাও। মেয়েটি দ্রুত জানালো যে তাদের গ্রিস ছেড়ে ক্যালপারের দিকে যেতে হবে। তারপর সে ব্যঙ্গ করে বলল, বলুন তো, আমি কি আপনাকে দ্য সোল সিকার অব দ্য ইটার্নাল রেলম বলে ডাকব? আমিন নিঃশব্দে বাড়ির ভেতরে ঢুকে গেলেন এবং বললেন, আমি আমাদের চুক্তি অনুযায়ী কাজ করব, তাই বাজে কথা বন্ধ করো। মেয়েটি এবার মনে করিয়ে দিল, আপনি এখনও সিয়েনাকে কিছু বলেননি, তাই না? মনে রাখবেন, আপনার প্রিয়জনদের জীবন এখন ঝুঁকির মুখে। আমিন একটি শীতল বাক্য উচ্চারণ করলেন, যা মেয়েটিকে স্তব্ধ করে দিল। চিন্তা করো না, সিয়েনা কিছুই জানবে না। এদিকে সিয়েনা নিঃশব্দে সামনে হাঁটছিলেন। তার পেছনে নেট চিন্তিত হয়ে বলল, এটা মোটেও ভালো লক্ষণ নয়। সৌরিন জিজ্ঞেস করল, কেন? নেট ব্যাখ্যা করল, এইভাবে চললে প্রফেসরের মুড খুব খারাপ হয়ে যাবে। একাডেমিতে ফিরলে আমাদের উপর স্টকিং আর ব্রেকিং ইনের জন্য শাস্তি হবে, আর আমাদের রিসার্চ গ্রুপটা চিরতরে বন্ধ হয়ে যাবে। হঠাৎ নেট চিৎকার করে সিয়েনাকে থামালো, প্রফেসর সিয়েনা! সে খুব আদুরে সুরে অনুরোধ করল, আমরা ফিরে যাওয়ার আগে কিছু খেয়ে নিতে পারি? রুকি সাথে সাথে যোগ করল, ঠিক বলেছেন, আমরা ক্ষুধায় মরছি। সৌরিন নম্রভাবে বলল, অনেক দিন বাইরে আসা হয়নি, তাই কিছু খেয়ে নেওয়া দরকার প্রফেসর। তার 3 করুণ ছাত্রের মুখের দিকে তাকিয়ে সিয়েনার মন নরম হয়ে গেল। ঠিক আছে, যাও, তোমরা সবাই এত ক্ষুধার্ত যে সারাদিন তোমাদের নিজেদের মতো আচরণ করতে পারোনি। তিনি রাজি হয়ে বললেন, চলো, পেট ভরে খাই। তাদের পরিকল্পনা সফল হওয়ায় 3 জন খুশিতে আত্মহারা হয়ে গেল। নেট মনে মনে ভাবল, এবার আসল লক্ষ্য প্রফেসরের মুড ঠিক করে শাস্তি থেকে বেঁচে ফিরতে হবে। আর রুকি ততক্ষণে রাতের দামি খাবারের কথা ভাবতে শুরু করেছে। কেবল সৌরিন চিন্তিত ছিল প্রফেসরের অনুভূতি নিয়ে। সে ভাবল, সিয়েনা হয়তো জনাব আমিনকে ছেড়ে যেতে দুঃখিত, আমাদের উচিত তাকে খুশি করা। 2 ঘন্টা পর শহরের একটি রেস্তোরাঁয় সিয়েনার চিৎকার শোনা যাচ্ছে, আরও দাও! চারপাশে আতঙ্কিত কণ্ঠস্বর শোনা যাচ্ছে, প্রফেসর, আমি ভুল করেছি, দয়া করে থামুন ম্যাম। সিয়েনার মুখ অ্যালকোহলের প্রভাবে লাল হয়ে গেছে। তিনি একটি বোতল উঁচু করে চিৎকার করে বললেন, আরেক বোতল ওয়াইন আনুন। ছাত্ররা ভয়ে প্রার্থনা করছিল, আর খাবেন না ম্যাম? তারা অবাক হয়ে ভাবছিল, ঠিক কি হয়েছে সিয়েনার? আসলে 2 ঘন্টা আগে তারা খুব সুন্দর খাবারের টেবিলে বসেছিল। যখন সিয়েনা ওয়াইন ঢালছিলেন, নেট জিজ্ঞেস করেছিল তিনি কি পান করবেন। সিয়েনা ব্যঙ্গ করে বলেছিলেন, কেমন, তোমরা তো অপরিচিতের বাড়িতে অনধিকার প্রবেশ করতে পারো, আমি কি একটু ওয়াইন খেতে পারবো না?
নেট তাকে খুশি করার জন্য ওয়াইন ঢেলে দিচ্ছিল। অন্যদিকে সাউরিন খুব তৃপ্তি করে খাবার খাচ্ছিল। নেট মনে মনে হিসেব করছিল, আর 1 ঘন্টা। প্রফেসরের মুড যখন একদম খুশিতে থাকবে তখনই আমি আমার অনুরোধটি জানাব। হঠাৎ সিয়েনা নেশার ঘোরে নেটের ফোলা গালগুলো টেনে ধরে বললেন, তুমি খুব দুষ্টু ছেলে, তোমার গালগুলো সবসময় এত ফোলা কেন? সাউরিন আর রুকি ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল প্রফেসর পুরোপুরি নেশাগ্রস্ত। হঠাৎ সিয়েনা তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজন র্যাপিড ফায়ার টেস্টে খুব ভালো করেছ, তোমরা অনেক ট্যালেন্টেড, কিন্তু পড়াশোনায় এত খারাপ কেন? তারপর তার কণ্ঠে বিষাদ চলে এলো। তিনি এক ফোঁটা চোখের জল ফেলে বললেন, ট্যালেন্ট থাকা সত্ত্বেও অনেকে তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। তোমরা হয়তো মনে করো আমি একজন খারাপ প্রফেসর, কিন্তু তোমাদের কথা ভাবো। সাউরিন দ্রুত তাকে বোঝানোর চেষ্টা করল, না ম্যাম, আমরা তেমনটা ভাবি না। কিন্তু সিয়েনার মুখ এখন অ্যালকোহল আর না বলা দুঃখে লাল হয়ে গেছে। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি সরাসরি ডাইনিং টেবিলের ওপর মুখ থুবড়ে পড়লেন, একদম নিশ্চল। ছাত্ররা আতঙ্কিত হয়ে চিৎকার করল, প্রফেসর! কিন্তু নেট শান্তভাবে দাঁত পরিষ্কার করতে করতে বলল, খাওয়া শেষ? তারা অবাক হয়ে দেখল প্রফেসর এখনও জেগে উঠলেন না। নেট ভয়ে বলল, এখন কি হবে? বিল তো তিনি এখনও দেননি। সাউরিন তাকে জাগানোর চেষ্টা করল, প্রফেসর জেগে উঠুন। ঠিক সেই মুহূর্তে এক কুৎসিত হাসি এবং একজন পুরুষের কণ্ঠ শোনা গেল, ওহ না, এই ভদ্রমহিলা তো পুরোপুরি মাতাল। আমি কি তাকে আমার ক্যারেজে করে বাড়ি পৌঁছে দেব? শেষমেশ তিনিও তো একজন সুন্দরী নারী। নেট বিনয়ের সাথে প্রস্তাবটি প্রত্যাখ্যান করল, কিন্তু লোকটির কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে সিয়েনার দিকে হাত বাড়াল, বাচ্চারা তোমরা দূরে থাকো, বড়দের কাজ হতে দাও। যখন সে সিয়েনাকে স্পর্শ করতে যাচ্ছিল, সতর্কভাবে সাউরিন তার কবজি শক্ত করে চেপে ধরল। তার কণ্ঠস্বর ছিল বরফ শীতল, এখনও হাত ছাড়লে কেন? তার চোখ ছিল সেই 2 অদ্ভুত লোকের দিকে। আমাদের প্রফেসরকে স্পর্শ করবে না। লোক দুটি রেগে চিৎকার করল, এই ছোট ছেলের সাহস কত? তোমরা ছাত্র হলে রাতে এখানে কি করছো? বাড়ি গিয়ে মায়ের কোলে ঘুমো। নেট আর সাউরিনের মুখে কোনো পরিবর্তন হল না। নেট ধমক দিয়ে বলল, আমি যদি একটা শব্দ বলি তবে তোমরা সবাই বহিষ্কৃত হবে। হঠাৎ কোথা থেকে যেন একটি ইলেকট্রিক লাইটের বল উদয় হল। লোকটির চিৎকার শোনা গেল, তার চোখ প্রায় উপরে আসতে চলেছে। নেট পাশে দাঁড়িয়ে স্পেল কাস্ট করে হুমকি দিল, আমার মনে হয় তোমাদের নিঃশব্দে চলে যাওয়া উচিত যদি তোমরা অপমানিত হতে না চাও। লোকগুলো বুঝতে পারল এরা সাধারণ কেউ নয়, এরা কি অ্যানিয়া ম্যাজিক একাডেমির ছাত্র। ঠিক তখনই একটি কণ্ঠ শোনা গেল, গ্রিসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়াল সাইবার ডগ। লোকটির মানিব্যাগটি তখন রুকির হাতে। রুকি শান্তভাবে জিজ্ঞেস করল, আপনি কি সত্যিই কোনো পাওয়ারফুল ব্যক্তি? তারপর সে মানিব্যাগটি ছুড়ে দিল এবং মুচকি হেসে বলল, যদি আমাদের বহিষ্কৃত করতে চান তবে এসে আমার সাথে দেখা করুন। আমি হলাম ম্যাকাডিন, আই রুকি। মানিব্যাগটি সরাসরি লোকটির মুখে লাগল। সে তোতলামি করে বলল, ম্যাকাডিন? তারা বুঝতে পারল এরা ফার্স্ট ক্লাস নোবেলিটি পরিবারের সদস্য, যারা 3 প্রজন্ম ধরে রয়্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছে। ভয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। নেট অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি তোমার ফ্যামিলির কথা কেন বললে? আমি জানতাম তুমি এটা পছন্দ করো না। রুকি ব্যাখ্যা করল, কেবল সেই সব অযোগ্যদের জন্যই ফ্যামিলি কানেকশন ব্যবহার করি যারা কেবল বংশ নিয়ে গর্ব করে। চলো যাই। ভালো খাবার খেয়েছি ঠিকই, কিন্তু এখন আমার মুড খারাপ হয়ে গেছে। এদিকে সিয়েনা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন এবং মুখে এক অদ্ভুত হাসি। নেট দ্রুত সেই মুহূর্তের একটি ছবি তুলল এবং প্রিন্ট করল। সে খুশিতে নাচতে শুরু করল, দেখো, একজন পারফেকশনিস্ট মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছে, এটা তো শকিং নিউজ। রুকি তার ফটোগ্রাফি স্কিল প্রশংসা করল। নেট উত্তেজিত হয়ে বলল, আমাদের গ্রুপ এখন বিলুপ্ত হওয়ার হাত থেকে বেঁচে গেল। সাউরিন ঘামতে ঘামতে ফিসফিস করে বলল, তোমরা এটা ঠিক করছো? ঠিক সেই মুহূর্তে সাউরিনের পিঠে ছিলেন প্রফেসর সিয়েনা, একদম এক টুকরো মাংসের মতো নিশ্চল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কেন প্রফেসরের বোঝা বইব? বাকি দুজন হাসতে হাসতে বলল, কেন, তুই কি হিংসা করছিস? তুই তো আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। নেট ক্লান্ত হয়ে চিৎকার করল, আর কয়েক ধাপ গেলেই আমি মরে যাব। রুকি তার চেয়েও দুর্বল ছিল। সে তো 1 ধাপ চালার আগেই স্বর্গে চলে যেতে প্রস্তুত। সে সরেনকে একটি টিপস দিল, একটা স্কেমেটিক ব্যবহার করে দেখো। সরেন অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি কি এটা যখন খুশি ব্যবহার করতে পারি? রুকি ব্যাখ্যা করল, তুমি কেবল তখনই স্কেমেটিক ব্যবহার করতে পারবে যদি তুমি তোমার স্পিরিট স্ফিয়ার ব্যবহার করতে পারো। নেট হঠাৎ মনে করে বলল, ঠিক বলেছিস, এই কিংডমে কিছু সোর্সম্যান মেজও আছেন। রুকি মুচকি হেসে বলল, আমি জানতাম তোর মধ্যে ট্যালেন্ট আছে। সরিন খুব আগ্রহী হয়ে বলল,
আমি শিখতে চাই। রুকি তাকে নির্দেশ দিল, প্রথমে চোখ বন্ধ করো এবং কেবল নিজের দিকে মনোযোগ দাও। সে ধীরে ধীরে সরেনকে গাইড করতে লাগল। সরেন তার আত্মার গভীর গহ্বরে ডুবে গেল। সেখানে সে শুনতে পেল রুকির কণ্ঠ। আমার কথা শুনতে পাচ্ছ? গভীর নিঃশ্বাস নাও, এবার ধীরে ছাড়ো। রুকি রহস্যময়ভাবে জিজ্ঞেস করল, মন দিয়ে শোনো আর উত্তর দাও। সিনিয়র আর্মির সাথে তোমার প্রথম চুমু কোথায় হয়েছিল? সরেন সাথে সাথে চোখ খুলে ফেলল। তার দুই বন্ধুর এই প্র্যাঙ্কে সে পুরোপুরি ধরা খেয়ে গেল। নেট হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। এটা ছিল দারুণ। তার একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। আকাশের অন্ধকার বেগুনি রং আর সাদা অর্ধচন্দ্র এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল। সরিন নরম স্বরে বলল, জানো, প্রফেসর সিয়েনা হয়তো আজ খুব ক্লান্ত আর দুঃখিত ছিলেন। আমাদের উচিত তাকে খুশি করা। সিয়েনা তখনও সরিনের পিঠে গভীর ঘুমে আচ্ছন্ন। সরিন মনে মনে বলল, তিনি কেবল চান আমরা যেন সেই যন্ত্রণার মধ্য দিয়ে না যাই যা তিনি গিয়েছিলেন। নেট চুপ হয়ে গেল। সে নিজের চুলে হাত বুলিয়ে একটা সিদ্ধান্ত নিল। ঠিক আছে, কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট এই গ্রুপটা আমার হাতে সঁপেছিলেন। যদি এটা ভেঙে যায় তবে। সে অস্বস্তি বোধ করল এবং সেই মাতাল প্রফেসরের ছবিটা নিচের নদীতে ছুঁড়ে ফেলে দিল। ছবিটা স্রোতে মিশে গেল। তারা তিনজন একে অপরের দিকে তাকিয়ে সংকল্প করল, ঠিক আছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। হঠাৎ সিয়েনা জেগে উঠলেন। ছাত্ররা চমকে উঠল। সরিন তোতলামে করে বলল, প্রফেসর, আপনি জেগে উঠলেন? সিয়েনা শান্তভাবে বললেন, অসুবিধার জন্য আমি ক্ষমা চাইছি। আমি তোমাদের গোপন কথা গোপন রাখব। ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করল, ম্যাম? সিয়েনা প্রফেসরের গলায় বললেন, আমি তোমাদের আরও 1 মাস সময় দিচ্ছি। আমাকে কোনো ভূত বা এই জাতীয় কিছু দেখাও। যদি তোমরা সত্যি তোমাদের রিসার্চ গ্রুপকে ভালোবাসো তবে সেই আত্মবিশ্বাস দিয়ে একাডেমিকে বুঝিয়ে দাও। তিনি আবেগপ্রবণ হয়ে বললেন, আমি বলছি তোমরা যা চাও তা অর্জন করো। সরিন নরম স্বরে ডাকল, প্রফেসর। এবার নেট দৃঢ় সংকল্প নিয়ে বলল, আমরা প্রেজেন্টেশন দিই বা না দিই, আমরা আমাদের রিসার্চ গ্রুপের ভ্যালু আত্মবিশ্বাস আর গর্বের সাথে প্রমাণ করব। রুকি উত্তেজিত হয়ে বলল, আমাদের একবার মাথা খাটানোর দরকার, তাই না? সিয়েনা তাদের উৎসাহিত করে বললেন, গুড লাক তোমরা ঝামেলাকারী ছাত্ররা। ব্রিজে হাঁটার সময় ছাত্ররা জিজ্ঞেস করল, প্রফেসর, আপনি কখন জেগে উঠলেন? আর একজন মেয়ে সামান্য কয়েক ফোঁটা অ্যালকোহলে কিভাবে জ্ঞান হারাতে পারেন? সিয়েনা তোতলামে করে বললেন, কি, থামো তোমরা। কয়েকদিন পর একাডেমিতে নীল আকাশের নিচে গুঞ্জন শুরু হলো। নোটিশ বোর্ডে একটা বড় পোস্টার লাগানো হয়েছে। সবাই অবাক হয়ে দেখল, অকাল্ট সায়েন্স রিসার্চ গ্রুপ। পোস্টারে লেখা ছিল, অ্যামফিয়া ম্যাজিক একাডেমির পেছনে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য। স্কুল যা লুকিয়ে রাখতে চায় তা শীঘ্রই প্রকাশিত হবে। 10 দিন আগের স্মৃতি। ইস্তাস নামক এক জায়গায় নেট সোফায় এলিয়ে পড়ে দীর্ঘশ্বাস ফেলল। টেবিলে কার্ডের স্তূপ। রুকি আর সরিনও দিশেহারা। তারা আলোচনা করছিল ইয়োকাই, জম্বি, এক্সরসিজম, স্পিরিচুয়ালিজম, সুপারন্যাচুরাল সেন্স, ভুতুরে গল্প, ডপেল গ্যাঙ্গার, কিন্তু কোনোটিই প্রেজেন্টেশনে প্রমাণের মতো নয়। তারা প্রফেসরের কথা মনে করল, আমাকে কোনো ভূত দেখাও। সরিন দীর্ঘশ্বাস ফেলে ভাবল, যে জিনিস খালি চোখে দেখা যায় না তা আমি কিভাবে দেখাবো? নেট প্রায় পাগল হয়ে যাচ্ছিল। সে চিৎকার করে নিজেকেই জিজ্ঞেস করল, আমি সেই ছবিগুলো কেন ছুঁড়ে ফেলে দিলাম? সরিন হাই তুলতে তুলতে হঠাৎ দেখল তার সামনে নেটের একটি স্বচ্ছ প্রতিবিম্ব হাসছে। সে ভয়ে চেয়ার থেকে উল্টে পড়ে গেল। নেট তার পেছনে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কেমন হয়েছে? আমরা কি এভাবে তাদের ঠকিয়ে বলবো যে এটা ভূত? রুকি নিষ্প্রিয়ভাবে বলল, এটা কেবল একটা লাইটনিং শ্যাডো। সরিন আতঙ্কিত হয়ে বলল, সে আমার দিকে তাকিয়েছিল তাই আমি ভয় পেয়েছি। রুকি বলল, একজন মেয়ে যে সামান্য ট্রিক দেখে বোকা হবে না। তখন সরিনের মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, প্রমাণ দেখিয়ে বিশ্বাস করানোর বদলে আমরা তাদের ভেতরে লুকিয়ে থাকা ভয়কে জাগিয়ে তুলব। রুকি বুঝতে পারল, সরিন চাইছে স্ট্র্যাটেজি বদলাতে। আগে তাদের বিশ্বাস করাবো, তারপর প্রমাণ দেখাবো। এটি ছিল এক ধরনের সাইকোলজিক্যাল ট্রিক। নেট খুশিতে সরিনের মুখ ধরে ঝাঁকাতে লাগল, তুই আমাদের গ্রুপকে বাঁচাবি। সরিন বিরক্ত হয়ে তাকে সরিয়ে দিল, তুই 3 দিন ধরে গোসল করিসনি। রুকি জানালো, যদি তারা এই ট্রিক ব্যবহার করে তবে সেটির মুভমেন্ট আরও ভয়ঙ্কর হতে হবে। নেট হাত দিয়ে ম্যাজিক দেখিয়ে বলল যে সে প্রতি সেকেন্ডে 24 বার লাইটনিং শ্যাডো তৈরি করতে পারবে, যা একদম স্মুথ অ্যানিমেশনের মতো হবে। রুকি প্রস্তাব দিল একটা মেশিন তৈরি করতে। তবে সমস্যা ছিল, সব মানুষের রিয়াকশন একরকম হয় না। তখন সে কমপ্লেক্স সিস্টেম থিওরির কথা বলল, অর্থাৎ তারা মানুষের আচরণের অভ্যাস বিশ্লেষণ করে প্রোগ্রাম তৈরি করবে। যেমন সরিন যদি বাম দিকে তাকায় তাহলে বাম দিক থেকে স্পিরিট তার দিকে তাকাবে। কিন্তু এই বিশাল প্রোগ্রামের জন্য প্রচুর ডেটা আর এনার্জি প্রয়োজন। নেট হঠাৎ মনে করল, সরিন, তুই তো ফোটন পার্টিকেল ব্যবহার করতে পারিস, তাই না? সরিন মনে করল প্রফেসরের কথা, ফোটন পার্টিকেল তথ্য বিনিময়ের পদ্ধতিতে বিপ্লব আনতে পারে। তারা সিদ্ধান্ত নিল এটাই হবে তাদের মাধ্যম। সরিন কাগজে কিছু কিওয়ার্ড লিখল। নেট আর রুকি সেটা দেখে অবাক হয়ে গেল। নেট নিশ্চিতভাবে বলল, এটা অসাধারণ, আমি ভাবিনি আমরা প্রেজেন্টেশনে এটা ব্যবহার করতে পারব। রুকি বলল, যদি এটা সফল হয় তাহলে পুরো একাডেমি 180 ডিগ্রি উল্টে যাবে।
কাজ ভাগ করে দেওয়া হলো। নেট মেশিন বানাবে, রুকি প্রোগ্রাম লিখবে, আর সরিন প্রস্তুত করবে ফোটন পার্টিকেল। তবে সমস্যা এলো যখন রুকি হিসেব করে দেখল যে তাদের বর্তমানের চেয়ে 3 গুণ বেশি ফোটন পার্টিকেল প্রয়োজন এবং তা 10 মিনিট ধরে মেনটেন করতে হবে। সরিন তোতলামে করে বলল, 10 মিনিট? 10 দিন পর ইস্টার স্টারে নেট চিৎকার করে রুমে ঢুকল, হেই সবাই শোনো, আমি পোস্টার লাগিয়ে দিয়েছি এবং চারদিকে হইচই পড়ে গেছে, সবাই দেখতে আসছে। সরিন কপালে হাত দিয়ে বলল, এমন পোস্টার দেখার পর মানুষ কিভাবে আসতে পারে? রুকি সন্দেহ করল, হয়তো আমাদের নামের জন্যই আসছে। প্রেজেন্টেশনের 17 দিন আগে লুমিনো করিডোর দিয়ে হাঁটছিল, চারপাশে গুঞ্জন। সিনিয়র সরিন এবং সিনিয়র রুকি প্রেজেন্টেশন দিচ্ছে, এটা নিশ্চয়ই সাধারণ কিছু হবে না। হঠাৎ অন্ধকারের কোণ থেকে একজন রহস্যময় ব্যক্তি জিজ্ঞেস করল, অকাল গ্রুপ কি সত্যিই কিছু প্রেজেন্ট করবে? লুমিনো জবাব দিল, যদি প্রেজেন্টেশন ব্যর্থ হয় তবে একাডেমি রুমটি ফেরত নেবে। অন্ধকারের সেই ব্যক্তি হাসল, গ্রুপটি শেষ হয়ে গেছে, তার গৌরবময় অতীত এখন অতীত। কিন্তু অন্য একজন মনে করিয়ে দিল, রুকির সাভান্ট সিন্ড্রোম আছে, আর সরিন সেই মেজ হ্যাকারকে হারিয়েছে, তাদের ছোট করে দেখা ঠিক হবে না। এক অন্ধকার ঘরে সরিন অত্যন্ত সংকল্পের সাথে তার স্পিরিট এনার্জি রিকভার করার চেষ্টা করছিল। তার শরীর ঘামে ভেজা, মুখ ক্লান্ত। সে জানত এটি একটি ঝুঁকিপূর্ণ পদ্ধতি যা ব্যবহারকারীকে মেরে ফেলতে পারে। সে স্টপ ওয়াচে দেখল মাত্র 5 মিনিট 32 সেকেন্ড। সে মনে মনে বলল, আমাকে 10 মিনিটের লক্ষ্য পূরণ করতে হবে, এমনকি আমার চেতনা ধ্বংস হয়ে গেলেও আমি থামব না। নেট রুমে ঢুকে তাকে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস? সরিন অদ্ভুতভাবে হাসল, হ্যাঁ, ডেডলাইনের আগেই শেষ করব। নেট চোখে জল নিয়ে বিড়বিড় করল, লক্ষ্যটা অনেক দূরে, কিন্তু তুই ব্যর্থ হলে আমাদের গ্রুপটাও শেষ হয়ে যাবে। তারা অন্য রুমে গিয়ে দেখল রুকি চোখের নিচে কালো দাগ নিয়ে পাগলের মতো থিসিস লিখছে। তার হাত দ্রুত চলছে, চোখ বড় বড়। সে যান্ত্রিকভাবে বলল, চিন্তা করো না, আমি ডেডলাইন মানতে পারব। সরিন অসহায়ভাবে ভাবল, আমি ওকে থামাতে পারব না, ও পুরোপুরি পাগল হয়ে গেছে। তারপর তারা নেটের তৈরি প্রোটোটাইপ মেশিনটি দেখল। সরিন যখন তার স্পিরিট এনার্জি স্ফিয়ারে পাঠালো, তখন এক উজ্জ্বল আলো টিউবের প্রবাহিত হল। নেট সন্তুষ্টির সাথে বলল, মন্দ হয়নি, তাই না? অবশেষে সেই দিনটি চলে এলো, প্রেজেন্টেশনের দিন। স্কুলের একাডেমিতে পুরো অকাল্ট সায়েন্স রিসার্চ গ্রুপ জড়ো হয়েছিল। প্রত্যেকের চোখে মুখে ছিল এক তীব্র উত্তেজনা। চারদিকে মানুষের হাসাহাসি আর কথা বলার শব্দে কান পাতা দেয়। কি দারুণ এক পরিবেশ! আশেপাশের স্টলগুলো ছিল ঠিক ততটাই জমজমাট। কেউ কি খাবার খাবেন? দয়া করে লাইনে দাঁড়ান। এক ওয়েট্রেস পানীয় ট্রে হাতে অতিথিদের মাঝে ঘুরে বেড়াচ্ছিল, এই একাডেমির বিখ্যাত আইল্যান্ড জুস। ঠিক তখনই গোলাপি চুলের এক ছাত্রী হাতে প্রমোশনাল ফ্লায়ার নিয়ে চিৎকার করে বলতে লাগল, দয়া করে একটি ফ্লায়ার নিন, দয়া করে ফ্লায়ারটি নিন। ঠিক এই ব্যস্ত পরিবেশের মাঝখানে হঠাৎ ভেসে এলো ভারী পায়ের শব্দ, আর তার সাথে এক শুষ্ক খসখসে কণ্ঠস্বর। আজ তাহলে একটা ইভেন্ট হচ্ছে। এই ছিল শ্রী আর মার্ক, যে গত 2 মাস ধরে সাসপেন্ড হয়েছিল। সে বিরক্তির সাথে বলল, এখানে এত মানুষ কেন জড়ো হয়েছে? গোলাপি চুলের সেই ছাত্রীটি দ্রুত তার কাছে গিয়ে একটি ফ্লায়ার বাড়িয়ে দিল। দয়া করে একটি ফ্লায়ার নিন এবং লাইনে অপেক্ষা করুন। মার্ক উদাসীনভাবে সেটি নিয়ে উত্তর দিল, হ্যাঁ, ধন্যবাদ। ফ্লায়ারটি হাতে নিয়ে মার্ক মনে মনে ভাবল, কি অদ্ভুত ফ্লায়ার, মনে হচ্ছে কোনো বাচ্চা এঁকেছে। কিন্তু হঠাৎ তার নজর আটকে গেল একটি তথ্যের ওপর। দাঁড়াও, ফ্লায়ারটিতে ভুতুড়ে ছবির পাশাপাশি একটি বড় হেডলাইন লেখা ছিল, অকাল্ট সায়েন্স রিসার্চ গ্রুপ, দ্য টেরিফাইং ট্রুথ বিহাইন্ড দ্য অ্যাম্ফিয়া ম্যাজিক একাডেমি। স্কুল যে গোপন রহস্যটি লুকিয়ে রাখতে চায় তা খুব শীঘ্রই প্রকাশ পাবে। সূচনাটি বেশ আকর্ষণীয় হলেও মার্কের নজর আটকে গেল একটি নামের ওপর, আরিয়ান সাউরিন। এই নামটা আমি ভুলতে পারবো না। সে রাগে ভ্রুকুচকে ভাবল, হ্যাঁ, এই শিশুসুলভ প্রেজেন্টেশন কে দেখতে আসবে? আমি ভেবেছিলাম ও একজন জিনিয়াস। ঠিক তখনই মারিয়া, যে মার্কের মতোই 2 মাস সাসপেন্ড ছিল, তার হাতের ফ্লায়ারটির দিকে উকি দিল। সে খুশিতে চিৎকার করে উঠল, ও সিনিয়র সাউরিন, চলো আমরা এটা দেখতে যাই। মারিয়া উৎসাহের সাথে মার্কের হাতা টেনে ধরে বলল, তুমিও তো যাবে, তাই না? যাবে তো, চলো যাই। মারিয়ার এই উত্তেজিত চেহারার সামনে মার্ক অনিচ্ছা সত্ত্বেও বলল, অবশ্যই, যদি যাই হয়তো কিছু শিখতে পারব। মার্ককে পালানোর সুযোগ না দিয়েই মারিয়া তাকে টেনে নিয়ে গেল এবং খুশিতে চিৎকার করে বলল, লাইনটা এখানে শেষ।
আসলে সাসপেনশনের সময় মারিয়া এবং মার্ক এক বিশেষ ধরনের শিক্ষা পেয়েছিল। আরও সঠিকভাবে বলতে গেলে মার্ককে সেখানে আটকে রাখা হয়েছিল আর তাকে অনেক বেশি শিক্ষা সহ্য করতে হয়েছিল। যখন মারিয়া মার্ককে সাউরেনের প্রেজেন্টেশনের দিকে নিয়ে যাচ্ছিল, তখন একদল ছাত্রী সেখানে জড়ো হয়ে উত্তেজিত হয়ে কথা বলছিল। তাদের মধ্যে ছিল চেস্টনাট রঙের চুলের এক মেয়ে। সে অবাক হয়ে অ্যামির দিকে আঙুল দেখিয়ে চিৎকার করে বলল, হ্যাঁ, তোমরা দেখেছ? ওটা কি গ্র্যাজুয়েট ক্লাসের কেউ নয়? তার পাশে দাঁড়িয়ে থাকা কালো চুলের বন্ধুটি এক মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারছিল না। সে জিজ্ঞেস করল, কি গ্র্যাজুয়েট ক্লাসের সিনিয়ররা এখানে? অন্য এক বান্ধবীও জোর পড়ল, কোথায় কোথায়? মুহূর্তের মধ্যে সবার নজর অ্যামি এবং সিরিয়ালের দিকে চলে গেল। শিক্ষার্থীরা একযোগে চিৎকার করে উঠল, ইনি সিনিয়র অ্যামি এবং সিনিয়র সিরিয়াল। তারা অবাক হয়ে আলোচনা করতে শুরু করল যে কেন গ্র্যাজুয়েট ক্লাসের শিক্ষার্থীরা একটি অ্যাডভান্স ক্লাসের প্রেজেন্টেশন দেখতে আসবে। ঠিক তখনই খুব নিচু স্বরে কেউ একজন বলে উঠল, সিনিয়র সাউরিন হল অ্যামির বয়ফ্রেন্ড। সাথে সাথে সবাই সব বুঝতে পারল আর একসাথে বলে উঠল, শিক্ষার্থীদের এই আলোচনার মাঝখানে সিরিয়াল খুব সহজভাবে অ্যামিকে একটি স্ন্যাক অফার করল। আদরে গলায় বলল, মুখ খোলো। অ্যামি ততক্ষণে লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল আর এখন আর তা ধরে রাখতে পারছিল না। সে লাজুক স্বরে কিন্তু জোরে সিরিয়ালকে বলল, আমাদের কেন একটা অ্যাডভান্স ক্লাসের প্রেজেন্টেশন দেখতে আসতে হবে? সিরিয়াল খিলখিল করে উত্তর দিল, ওমা, তুমি কতক্ষণ এটা বলবে? কারণ এটা তোমার বয়ফ্রেন্ডের প্রেজেন্টেশন। কথাটি বলার সময় সে ইচ্ছেকৃতভাবেই তোমার বয়ফ্রেন্ড শব্দটির ওপর জোর দিল। অ্যামি লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে ফেলল আর মনে মনে আফসোস করতে লাগল। খত্ত লজ্জার, সত্যি যা করা হয় তা ফিরে আসে। হঠাৎ করেই সব শিক্ষার্থীর নজর একদিকে চলে গেল। কেউ একজন অবাক হয়ে চিৎকার করে উঠল, হ্যাঁ, ক্লাস 1-এর একজন সিনিয়র এখানে এসেছেন। অন্য একজন স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করল, এত বিরল একজন ব্যক্তি এখানে কেন আসবেন? অ্যামিও এক মুহূর্তের জন্য বুঝতে পারল না এমন কোন ব্যক্তিত্ব হতে পারে যে তার মতো একজন অসামান্য প্রাক্তন শিক্ষার্থীকেও উপেক্ষা করতে বাধ্য করবে। সিরিয়াল দ্রুত সামনের দিকে আঙুল দেখিয়ে জোরে ডাকল, অ্যামি, ওই যে দেখো। যে ব্যক্তিটি এসেছিলেন তিনি একটি কালো স্যুটের ওপর স্কুলের মর্যাদাপূর্ণ ব্যাজ পরেছিলেন। তার পেছনের ভিড়টি চরম অবাক হয়ে একে অপরকে জিজ্ঞেস করছিল যে সিনিয়র ফেরমি এখানে কেন এসেছেন? বলবেন না যে তিনি প্রেজেন্টেশন দেখতে এসেছেন? শিক্ষার্থীরা চোখ বড় বড় করে অবাক হয়ে বলতে লাগল, শুধু তাই নয়, ওই দেখুন, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সিনিয়র হার্সি এবং ইলেকট্রনিক্স মনস্টার হিসেবে পরিচিত সিনিয়র জেইকানও এসেছেন। সাথে অ্যালকেমি ডিপার্টমেন্টের সিনিয়র রিচার্ড এবং সিনিয়র কেডেনও এসেছেন। শিক্ষার্থীরা নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। তারা চরম বিস্ময়ে চিৎকার করে উঠল, আরে, এসব কি হচ্ছে? এত সব অসামান্য ব্যক্তিত্বের উপস্থিতি শুধু শিক্ষার্থীদেরই অবাক করেনি, এমনকি সিরিয়ালও স্তম্ভিত হয়ে গেল। ক্লাস 1-এর শিক্ষার্থীরা এখানে কেন? অন্যদিকে অ্যামি খুব একটা অবাক হল না। সে উদাসীনভাবে সিরিয়ালকে জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় তাদের সবার মধ্যে সাধারণ কি মিল আছে? সিরিয়াল ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, মিল? অ্যামি সিরিয়ালের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে স্পষ্টভাবে বলল, হ্যাঁ, তাদের সবার মধ্যে। অ্যামির জানা মতে একটা রুমার ছিল যে তারা সবাই গোল্ডেন এনশিয়েন্ট টেম্পল নামের একটি রহস্যময় এবং সন্দেহজনক রিসার্চ গ্রুপের সদস্য। এই সময় প্রেজেন্টেশন হলে সব শিক্ষার্থীরা তাদের সিটে বসেছিল। সিয়ানা এক সাদা চুলের শিক্ষকের কাছে চায়ের ট্রে নিয়ে যাচ্ছিল। সে এতটাই অবাক হল যে কথা বলতে গিয়ে তোতলাতে লাগল। কি অদ্ভুত বাতাস আপনাকে এখানে নিয়ে এলো হেডমাস্টার? আনাস একটি মৃদু হাসি দিলেন। তার দিকে হাত নেড়ে তিনি বুঝিয়ে বললেন, শিক্ষার্থীরা প্রেজেন্টেশনের জন্য অনেক কঠোর পরিশ্রম করেছে, তাই আমার আসাটা অবশ্যই প্রয়োজন ছিল। সিয়েনা তৎক্ষণাৎ অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং কিছুটা জড়তা নিয়ে হেডমাস্টারকে সবচেয়ে সম্মানিত আসনে বসতে অনুরোধ করল। অবশ্যই স্যার, দয়া করে বসুন। আনিয়া হাসি মুখে সেই বৃদ্ধ শিক্ষকের পাশে বসলেন। কিন্তু সেই মৃদু হাসির পেছনে আনিয়ার তীক্ষ্ণ চোখ দুটি সংকুচিত হল এবং তিনি মনে মনে হিসাব করতে লাগলেন, বেশ, দেখি এই বাচ্চারা আমাকে কি দেখাবে। প্রেজেন্টেশন হলের সামনের বসার জায়গা এখন পুরোপুরি পূর্ণ। কয়েকজন দীর্ঘশ্বাস ফেলল। আর কোনো সিট নেই, দয়া করে ধাক্কাধাক্কি করবেন না স্যার। অ্যামি চারদিকে তাকিয়ে এই প্রেজেন্টেশনটিকে মনে মনে মূল্যায়ন করতে লাগল। অ্যামি হঠাৎ দেখল মার্ক এবং মারিয়া পাশাপাশি বসে আছে। দূরে ফার্মির গ্রুপটি বসে আছে, আর সামনের সারিতে অবশ্যই আনাস, সিয়ানা এবং স্কুলের অত্যন্ত সম্মানিত শিক্ষকদের জন্য জায়গা সংরক্ষিত ছিল। এত সব প্রভাবশালী ব্যক্তিত্বের উপস্থিতি দেখে অ্যামি মনে মনে ভাবল, এমন কিছু কি আছে যা আমি জানি না? কিছুক্ষণ পরেই প্রেজেন্টেশন হলের সব আলো একসাথে নিভে গেল। শুধু স্টেজের মাঝখানে একটা স্পটলাইট জ্বলছিল। প্রোগ্রাম হোস্টের কণ্ঠস্বর শোনা গেল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। স্টেজের মাঝখানে একটা স্মার্ট স্যুটে নেট
প্রোগ্রাম হোস্ট হিসাবে দর্শকদের সম্বোধন করল। সে গম্ভীরভাবে পরিচয় করিয়ে দিয়ে বলল, এখন অকাল্ট সায়েন্সের প্রেজেন্টেশন শুরু হতে যাচ্ছে। সে হাত তুলে ঘোষণা করল, শুরু হোক। অকাল্ট সায়েন্স রিসার্চ গ্রুপের উচ্চাভিষী প্রেজেন্টেশন শুরু হলো, কিন্তু 30 মিনিট পর সবার প্রত্যাশার বিপরীতে কোনো তালি বাজল না। বরং দর্শকদের কাছ থেকে কাগজের বৃষ্টি এবং গালিগালাজের তোড় নেমে এলো। এটা একদম বাজে। শিক্ষার্থীরা কাগজ কুঁচকে বল বানিয়ে সরাসরি স্টেজের উপর ছুঁড়ে মারতে লাগল। তারা রাগে চিৎকার করে বলতে লাগল, ক্লাস 5-এর কাছ থেকে আমি আর কি বা অপেক্ষা করছিলাম? গিয়ে পড়াশোনা করো। কি সময়ের অপচয়! এটাকে তোমরা প্রেজেন্টেশন বলো? আমরা প্রতারিত হয়েছি। অ্যামি যেন স্তব্ধ হয়ে গেল। তার পাশে বসে সিরিয়াল তাকে নিচু স্বরে ডাকল, অ্যামি। হলসের আলো নিভে যাওয়ার সাথে সাথে সব আলো স্টেজের মাঝখানে ফোকাস হলো। ঠিক মাঝখানে স্মার্ট স্যুটের নেট গম্ভীরভাবে ঘোষণা করল যে প্যারানর্মাল সায়েন্সের প্রেজেন্টেশন এখন শুরু হবে। সে হাত উঁচিয়ে পরিষ্কারভাবে চিৎকার করল, শুরু হোক। পুরো হল শিক্ষার্থীদের উল্লাসে ফেটে পড়ল। স্টেজের ওপরে টেকনিক্যাল স্টাফরা আলো অ্যাডজাস্ট করছিল, নিচে নেট তার প্রেজেন্টেশন শুরু করল। আজকের প্রেজেন্টেশনে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ আমি এই প্রেজেন্টেশনের এমসি হিসাবে থাকব। আমি অকাল্ট সায়েন্স রিসার্চ গ্রুপের লিডার উইস-9। স্টেজের স্পিকারে নেটের আত্মবিশ্বাসী কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল। আজ আমাদের মূল বিষয় হল স্পিরিটস, অর্থাৎ আত্মা। নিচে বসে মার্ক ভ্রু কুচকে ছোট করে বলল, স্পিরিট মানে আত্মার কথা বলছেন? বিপরীতে তার পাশে বসে থাকা মারিয়া মুগ্ধ হয়ে স্টেজের দিকে তাকিয়েছিল। স্টেজে নেট তার প্রেজেন্টেশন চালিয়ে গেল। কিছু দর্শক হয়তো এটাকে ভয়ঙ্কর মনে করতে পারেন, তাই দেখার সময় দয়া করে খুব সতর্ক থাকবেন। নেট কথা শেষ করার সাথে সাথে স্টেজের সব আলো একসাথে জ্বলে উঠল। হলুদ, নীল এবং লাল আলোর সংমিশ্রণে পুরো স্টেজ এক রাজকীয় রূপ নিল। পুরো হল দর্শকদের ও শব্দে ভরে গেল। হেডমাস্টার আনাস প্রশস্ত হাসলেন এবং প্রশংসা করলেন, শিক্ষার্থীরা টেকনিকের খুব ভালো প্রস্তুতি নিয়েছে, তাই না? মিস সিয়ানা অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিলেন, হ্যাঁ স্যার। মনে মনে তিনি মূল্যায়ন করলেন, দারুণ আইডিয়া, একটি 3 অ্যাক্ট স্ট্রাকচার। কিন্তু হঠাৎ সিয়ানার মন বদলে গেল। এবার না, ওরা আসলে কি পরিকল্পনা করছে? স্টেজের প্রজেকশন স্ক্রিনে একটি বিশাল রাজকীয় স্কুলের ছবি ভেসে উঠল, যেটা দেখতে অনেকটা প্রাচীন দুর্গের মতো। নেট মাইক্রোফোন ধরে আবেগপূর্ণ কণ্ঠে বললেন, আপনারা কি কখনো শুনেছেন এই স্কুলটি তৈরির আগের গল্প? সেটা ছিল 250 বছর আগের কথা, নেট বললেন এবং আঙুল তুললেন। হঠাৎ স্ক্রিনের দৃশ্য বদলে গিয়ে এক প্রাচীন গ্রামের দৃশ্যে পরিণত হল। নেট স্ক্রিনের দিকে তাকিয়ে বর্ণনা করতে লাগলেন। জায়গাটি মূলত একটি কৃষকের ছোট্ট গ্রাম ছিল। দৃশ্যটি আবার বদলে গেল। শান্ত গ্রামটি মুহূর্তের মধ্যেই এক বিশৃঙ্খল যুদ্ধক্ষেত্রে পরিণত হল। নেটের কণ্ঠস্বর ছিল ধীর এবং স্থির, তবে পুরো মহাদেশটি সেই বিখ্যাত যুদ্ধের মধ্য দিয়ে গেছিল। তিনি আরও বললেন, সেখানে সবাই পাহাড়ের গভীরে আশ্রয় নিয়েছিল। সাধারণ মানুষ এবং সেই সব সৈন্যরা যারা যুদ্ধে অংশ নিতে চায়নি, তাদের কোনো ব্যতিক্রম ছিল না। নেট যখন এই কথাটি বললেন, স্টেজের সব আলো নিভে গেল এবং অডিটোরিয়ামের চারপাশ এক অন্ধকার বিষণ্ণ রঙে ঢেকে গেল। নিচে বসে থাকা শিক্ষার্থীরা কিছুটা অবাক হল। তারা এতটাই অবাক হয়ে তাকিয়েছিল যে অবচেতনভাবেই বলে উঠল, আলোগুলো। নেটের কণ্ঠস্বর আবার ভেসে এলো, এবার আর ধীর বা শান্ত নয়, বরং এক অন্ধকার ভয়ঙ্কর টোনে। মানুষ নয় এমন কিছু সত্তার আবির্ভাব হয়েছিল। ঠিক সেই মুহূর্তে একটি তীক্ষ্ণ চিৎকার শোনা গেল, যা নেটের বর্ণনাকে বাধা দিল। কিছু ভীতু শিক্ষার্থী এতটাই ভয় পেয়ে গেল যে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং গায়ের লোম খাড়া হয়ে গেল। তারা নিজেদের শান্ত করার চেষ্টা করছিল। আমি নিশ্চিত কোনো ভয়ঙ্কর কিছু সামনে থেকে লাফিয়ে যাবে না। স্টেজের ওপর রক্তে ভেজা এক লৌহ বর্মধারী নাইটের পায়ের শব্দ শোনা গেল। নেটের কণ্ঠস্বর এখন নিচু এবং গম্ভীর। সেটি ছিল, হঠাৎ সেই লৌহ বর্মধারী নাইটটি গর্জন করে উঠল। তার হাত পা বিশৃঙ্খলভাবে নড়ছিল এবং পুরো শরীর রক্তে ভেজা, ঠিক যেন একটি জম্বি। নেটের বর্ণনা অনুযায়ী সেই লৌহ বর্মধারী নাইটটি ছিল এমন একজন ব্যক্তি যার শরীর এক অশীব আত্মা দখল করে নিয়েছিল। যারা একটু আগে ভয়ে শেষ হয়ে যাচ্ছিল, তারা এখন হো হো করে হেসে উঠল। এক ছেলে তো সেই নাইটের দিকে আঙুল তুলে উপহাস করতে লাগল, আরে ওটা কি কোনো রুকি নয়? ও ওখানে কি করছে? স্টেজে সেই ব্যক্তিটি খুবই অদ্ভুত এবং কষ্টকরভাবে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে গোঙাচ্ছিল, যা দেখতে ভয়ঙ্কর হলেও একই সাথে খুব করুণ ছিল। কিন্তু নিচে দর্শকরা অট্টহাসিতে ফেটে পড়ল। সিরিয়াল এত জোরে হাসছিল যে তার দম বন্ধ হয়ে আসছিল। সে মন্তব্য করল, খুবই মজার। পাশে বসে অ্যামি ভ্রু কুচকে বলল, দাঁড়াও, এটা প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল নাকি কোনো নাটক? স্টেজে নেট গল্পটি এগিয়ে নিয়ে চললেন এবং তারপর এক রাতে
স্টেজের আলো একটি শীতল নীল রং ধারণ করল এবং সুন্দর গ্রামটি এখন এক বিষণ্ণ এবং জনশূন্য পরিবেশের নিচে ঢাকা পড়ে গেল। নেটের কণ্ঠস্বর হঠাৎ করে এক করুণ দীর্ঘশ্বাসের টোনে ভেসে এলো। ওলিয়া, আমার ভালোবাসা, ওলিয়া তুমি কোথায়? অভিশাপ হোক, যুদ্ধ এড়াতে আমি এখানে এসেছি, কিন্তু আমি তোমাকে হারিয়ে ফেললাম, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে। এই পর্যায়ে নেট তার হৃৎপিণ্ড চেপে ধরলেন, তার মুখে ছিল চরম যন্ত্রণার ছাপ। দর্শকদের মধ্যে বসে থাকা মারিয়া হাত জোড় করে নাটকের গভীরে ডুবে গেল। মনে হচ্ছে যুদ্ধ থেকে পালানোর সময় সে তার প্রেমিকাকে হারিয়েছে। মার্ক মারিয়ার ঠিক উল্টো মুখ বাঁকিয়ে মন্তব্য করল, এসব কি হচ্ছে? এটা প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল, আর ওই ব্যক্তিটি কখন সামনে আসবে? জিগ 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 জিগ। ঠিক সেই মুহূর্তেই মার্ক যে ব্যক্তির কথা ভাবছিল সে অবশেষে সামনে এলো। সরিনের কণ্ঠস্বর ভেসে এলো, যা শুনে মার্ক প্রায় নিজের লালাতে ধরে ফেলছিল। নোহা, আমি এখানে। নোহা। শরীনের ডাকে দর্শকরা সবাই আবছা আলোয় তার দিকে তাকালো। শরীনের অবয়ব ভেসে উঠল এক সুন্দর সাদা পোশাকের মধ্যে। সে তার হাত হৃৎপিণ্ডের ওপর রাখল। তার কণ্ঠস্বর ছিল কোমল এবং অসীম ভালোবাসায় পূর্ণ। আমার ভালোবাসা। পুরো হল দর্শকদের চিৎকারে প্রায় বিস্ফোরিত হয়ে গেল। সিনিয়র শরীন! ছাত্রীরা লজ্জায় লাল হয়ে গেল। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ওটা কি সত্যি শরীন? অন্যদিকে ছাত্ররা পেট চেপে ধরে অনিয়ন্ত্রণযোগ্য হাসিতে ফেটে পড়ল। সামনের সারির সম্মানজনক আসনে বসে সিয়েনার মুখ হাঁ হয়ে গেল। সে এতটাই শকড যে কথা বলতে পারছিল না। নিচে সিরিয়াল ভ্রু কুচকে অ্যামিকে ডাকল। শরীন ড্রেস পরে আছে। অ্যামি! এই মুহূর্তে অ্যামি স্টেজের দৃশ্য দেখে এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিল যে সে কথা বলার ক্ষমতা হারিয়েছিল। সিরিয়াল দ্রুত তাকে ঝাঁকিয়ে বলল, অ্যামি, হুঁশ ফিরে পাও। এদিকে স্টেজের আলোর নিচে শরীন দ্রুত নেটের বাহুতে ঝাঁপিয়ে পড়ল। নেট ভালোবাসার সাথে শরীনের কাঁধ জড়িয়ে ধরল। সে গভীর মমতায় বলল, ওলিয়া, আমি তোমাকে খুব মিস করেছি। শরীন একদম নিখুঁত ছন্দে উত্তর দিল, চলো, আমরা আর কখনোই একে অপরের থেকে আলাদা না হই নোহা। এই পর্যায়ে নেট এবং শরীন একে অপরের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো। শরীন সামনে ঝুঁকল এবং নোহা ধীরে ধীরে নিচে নামল। মনে হচ্ছিল তারা দুজন উষ্ণ চুম্বনে লিপ্ত হতে যাচ্ছে। মার্কের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মারিয়া গভীরভাবে লজ্জায় লাল হয়ে তোতলাতে লাগল। বলবেন না, অসম্ভব। ছাত্ররা তাদের চোখ যতটা সম্ভব বড় করে দেখার চেষ্টা করছিল। তারা সংকল্প করেছিল যে স্টেজের এক মুহূর্তও মিস করবে না। শরীন এবং নেট প্রায় একে অপরের ঠোঁটে ঠোঁট মেলাচ্ছিল। সিরিয়াল স্তম্ভিত হয়ে বলল, সত্যি? অ্যামি উঠে দাঁড়িয়ে বলল, নাটকে ওরা মনে হয় সত্যিই করে ফেলে। ঠিক সেই চরম মুহূর্তে ইউকি হঠাৎ তার রক্ত লাল লৌহ বর্ম পরে নেটের ঠিক পেছনে হাজির হল। সে মুখ বড় করে হাঁ করল, যেন সে নেটকে জ্যান্ত খেয়ে ফেলবে। একটা শব্দ হলো এবং ইউকি কামড়ে ধরল নেটের কাঁধ। নেট যন্ত্রণায় চিৎকার করে উঠল, বাঁচাও আমাকে! স্টেজের ওপরেই রক্ততিলক দৃশ্য দেখে দর্শকরা এতটাই ভয় পেয়ে গেল যে তাদের চোখ বড় হয়ে গেল এবং মুখ হাঁ হয়ে গেল। পুরো হল মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। অডিটোরিয়ামের সব আলো একসাথে নিভে গেল। মারিয়া ভয়ে মার্কের গা ঘেঁষে বসল। মারিয়ার এভাবে গা ঘেঁষে বসাটা মার্কের জন্য একটু অদ্ভুত ছিল। সে শক্ত হয়ে গেল। ঠিক এই মুহূর্তে স্টেজের মাঝখানের আলো জ্বলে উঠল। নেট হাতে একটা প্রাচীন বই ধরে উঁচিয়ে ধরল। 1 মাস আগে এই গল্পের উৎস ছিল একটা পুরনো ডায়েরি, যা একাডেমির ইতিহাসের গবেষণার সময় পাওয়া নিয়েছিল। নেট উত্তেজিত হয়ে বর্ণনা করতে লাগল। আমাদের রিসার্চ গ্রুপ সাথে সাথে এটি অধ্যয়ন শুরু করে এবং ফলাফল ছিল এক চমকপ্রদ সত্য। স্পিরিটরা অশুভ হয়ে উঠেছিল কারণ অন্য অশুভ আত্মারা তাদের নিজেদের দুষ্টতা দিয়ে সংক্রমিত করেছিল। এখন তারা পৃথিবীতে ঘুরে বেড়ায় কাউকে দখল করার জন্যে। নেটের গল্প শুনে কিছু শিক্ষার্থী অস্বস্তি অনুভব করতে লাগল। নেটের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। তাদের মধ্যে হঠাৎ নেটের ঠিক পেছনে একটা বিশাল ঘণ্টা আবির্ভূত হল। তার ঘণ্টা বাজার শব্দ ছিল গভীর এবং গম্ভীর। নিচে বসে থাকা শিক্ষার্থীরা লাফিয়ে উঠে চিৎকার করল, হ্যাঁ, ওই ঘণ্টার শব্দ! ওটা কি সেই ঘণ্টা যা মধ্যরাতে বাজে? এখন তো সন্ধে 7টাও বাজেনি। নেট স্টেজে দাঁড়িয়ে থাকলেন, তার কণ্ঠে এখন এক রহস্যময় গুণ। মধ্যরাতে, যখন আলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে, মধ্যরাতে অশুভ আত্মারা আবির্ভূত হবে। নিচে মারিয়া ভয় পাচ্ছিল আর মার্ক যথারীতি তার মুখে অবজ্ঞার ছাপ ধরে রেখেছিল। স্টেজে নেট রহস্যময়ভাবে হাসল। জানেন তো, অশুভ আত্মারা কেবল তাদেরই সামনে আসে যাদের তারা দেখতে চায়। কিন্তু আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা নিশ্চয়ই ওই অশুভ আত্মার ব্যাপারে কিছুটা কৌতূহলী হয়ে উঠেছেন, তাই না? অন্য কথায়, আপনারা আত্মার ফ্রিকোয়েন্সির সাথে অভ্যস্ত হয়ে গেছেন। আজ রাতে যখন মধ্যরাতে ঘণ্টা বাজবে, দয়া করে আপনাদের চারপাশে তাকাবেন। আপনারা হয়তো আপনাদের আশেপাশে কোনো অশুভ আত্মাকে লুকিয়ে থাকতে দেখতে পারেন। এটি শুনে দর্শকরা বিভ্রান্ত হয়ে পড়ল। তারা চিন্তিত হয়ে বলল, কি বলছো? এটা তো খুব ভয়ঙ্কর।
কিছু মানুষ বাহাদুরি সাজার চেষ্টা করে দম্ভ দিয়ে ঘোষণা করল, সব মিথ্যে, আমাকে আজ রাতে মধ্যরাত পর্যন্ত লাইব্রেরিতেই থাকতে হবে। এই গুঞ্জন আর চিৎকারের মাঝখানে নেট হঠাৎ ঘোষণা করল, অবশ্যই, যদি আপনি ভাগ্যবান হন। এখন আমরা প্রেজেন্টেশনটি শেষ করব। পুরো হল কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। হঠাৎ স্টেজের সব আলো জ্বলে উঠল এবং হলটি উজ্জ্বল হয়ে গেল। শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে বলল, হ্যাঁ, আলো ফিরে এলো। এক মুহূর্তের জন্য কেউ বিশ্বাস করতে পারছিল না। তারা জিজ্ঞেস করল, এতটুকুই শেষ? ঠিক তারপরেই স্টেজের উপর কাগজের বৃষ্টি নামল এবং সাথে গালিগালাজের তোড় আসল। ধুর, এটাকে তোমরা প্রেজেন্টেশন বলো? শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ করতে লাগল। কোনো প্রমাণ নেই, কোনো ফলাফল নেই, তোমরা আমাদের কিছুই দেখালে না। শরীন এবং ওই রুকির কথা বিশ্বাস করাটা বোকামি ছিল। আমি জানতাম এমনটাই হবে। স্পিরিটের কথা ভুলে যাও। অ্যামি রাগে ফুসতে ফুসতে বেরিয়ে গেল। সে হতাশ হয়ে চিৎকার করে বলল, কত লজ্জার! আমি জানতাম এই অদ্ভুতদের সাথে থাকলে এমনটাই হবে। সিরিয়াল দ্রুত অ্যামির পেছনে দৌড়ালো এবং তাকে ডাকতে লাগল। অ্যামি! অ্যালকেমি সোসাইটির সদস্য বলে পরিচিত শিক্ষার্থীদের গ্রুপটিও নিঃশব্দে উঠে চলে গেল। শুধু ফর্মি বসে রইলেন। সম্মানজনক সামনের সারিতে বসে সিয়েনা ঘাবড়ানো গলায় আনাসকে সম্বোধন করল, আমি ক্ষমা চাইছি হেডমাস্টার। সিয়েনা গভীরভাবে মাথা নোয়ালো এবং দাঁতে দাঁত চেপে বলল, আমি ওই শিক্ষার্থীদের শাস্তি দেব। সে জোর করে হাসার চেষ্টা করল। এটা অকাল্ট গ্রুপ, তাই এটা বোঝা সম্ভব। অন্যদিকে আনাস কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি হাত নেড়ে বললেন, যেন এটা খুব বড় কোনো ব্যাপার নয়। চিন্তা করো না, তারা এমনটা কেন করবে? সিয়েনা কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে সে বিলাপ করতে লাগল, কেন তারা এমনটা করবে? আমি কি তাদের বিশ্বাস করে ভুল করলাম? আনাস স্টেজের প্রান্তে হাঁটলেন। তিনি গম্ভীরভাবে ভাবলেন, যদি তারা এভাবে শেষ করতে চাইত তাহলে তারা শুরুই করত না, তাই না সরিন? আনাস হঠাৎ হাসলেন। তার চোখে ছিল এক গভীর বিশ্বাস। ব্যাকস্টেজে নেট হো হো করে হাসতে লাগল। সে ইউকির দিকে তাকিয়ে হাসল এবং জিজ্ঞেস করল, তুমি তাদের এক্সপ্রেশন দেখেছ? ইউকি মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ, আমি নিশ্চিত। শুধু তাদের চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল। শিক্ষার্থীদের সেই শূন্য বিভ্রান্ত মুখগুলো, মারিয়ার উদ্বেগ, মার্কের অবজ্ঞাপূর্ণ দৃষ্টি। ইউকির মতে সবকিছুর বীজ এখন রোপণ করা হয়ে গেছে। স্টেজের ওই রহস্যময় ঘণ্টাটি এই প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সৌরিন পেছন থেকে এসে নেট এবং ইউকির সামনে ধীরে ধীরে বলল, প্রথম ধাপ সফল হয়েছে। সৌরিন উৎসাহের সাথে ঘোষণা করল, চলো এবার তাদের দেখাই যে স্পিরিট আসলে কেমন হয়। সৌরিন আত্মবিশ্বাস এবং উৎসাহে ভরপুর ছিল। মধ্যরাত্রির সময় ঘনিয়ে আসছিল। মর্যাদাপূর্ণ একাডেমি এখন নিস্তব্ধ অন্ধকারের চাদরে ঢাকা। আকাশের বেগুনি মেঘ পরিবেশটিকে আরও রহস্যময় এবং গা ছমছমে করে তুলেছিল। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ জানান দিচ্ছিল যে এখন 11:30 বেজে গেছে। নেট সৌরিনের ঘরের বাইরে দাঁড়িয়ে তাকে মনে করিয়ে দিল, সময় হয়েছে সৌরিন, তোমার নিউমারেশন মেডিটেশন কি শেষ হয়েছে? সৌরিন ঘুরে দাঁড়িয়ে হালকা মাথা নাড়ল। তারপর সে নেটের সাথে বেরিয়ে এলো। আসলে কয়েকদিন আগে নেট বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে অনেক কষ্ট করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করেছিল। সে পুরো স্কুল জুড়ে শত শত 3D প্রজেক্টর ইনস্টল করেছিল। প্রজেক্টরগুলো কানেক্টিং তারগুলো মাটির নিচ দিয়ে চলে গিয়েছিল এবং এই প্রজেক্টরগুলো রুকির অ্যাকশন প্রেডিকশন প্রোগ্রাম পাঠাবে। মাটির নিচে একটি বেসমেন্টে নেট সতর্কভাবে হাঁটছিল এবং সৌরিনকে সাবধান করতে লাগল। রুকি তার ঘড়ির দিকে তাকিয়ে হিসেব করল, মধ্যরাত হতে আর মাত্র 5 মিনিট 15 সেকেন্ড। দাঁড়াও, আরও 9 সেকেন্ড। আমাদের খুব আগে বা খুব পরে হতে পারি না। আমাদের ঠিক মধ্যরাতে তাদের ভূত দেখাতে হবে। ইউকি সংকেত দেওয়ার জন্য হাত তুলল। আমি সংকেত দিলেই আমরা এগিয়ে যাব। নেট কন্ট্রোল প্যানেলের কিছু প্যারামিটার অ্যাডজাস্ট করার সময় সৌরিনকে বলল, এখন তোমার পালা, সব কিছু এখন তোমার উপর নির্ভর করছে। সৌরিন সামনে এগিয়ে গেল এবং একটি সাদা ক্রিস্টাল বলের ওপর হাত রাখল। অন্যদিকে রুকি সংকেত দেওয়ার জন্য হাত তুলল। রেডি? নেট একটি উত্তেজিত এবং গম্ভীর মুখে সৌরিনের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলল, এখন! সাথে সাথে সৌরিন তার প্রচুর পরিমাণে স্পিরিট এনার্জি ক্রিস্টাল বলের ভেতর প্রবাহিত করল। মুহূর্তের মধ্যে বলটি থেকে একটি উজ্জ্বল আলো নির্গত হল। নেট হাত দিয়ে চোখ ঢেকে চিৎকার করে বলল, কি অসাধারণ পাওয়ার সোর্স! ইউকিও সৌরিনের প্রশংসা করতে বাধ্য হল। সে সত্যিই মাত্র 1 মাসে তার ম্যাজিক পাওয়ার এতটা বাড়িয়ে নিয়েছে। নেট উত্তেজিত হয়ে বলে উঠল, ঠিক যেমনটা আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম সৌরিন। তবে অন্য পাশে সৌরিন মোটেও খুশি মনে হচ্ছিল না। সে ভ্রু কুচকে বিড়বিড় করে বলল, এটা খুব অদ্ভুত, মনে হচ্ছে আমি কোনো অন্তহীন পাত্রে জল ঢালছি। সৌরিনের কথা শুনে নেট লাফিয়ে উঠল এবং চিৎকার করে বলল, কি বলবেন না যে? নেট দ্রুত কন্ট্রোল প্যানেলের দিকে ছুটে গেল এবং অ্যালার্ম বাজিয়ে চিৎকার করল, কি, এটা কি সমস্যা হচ্ছে? ইউকি উদ্বেগের সাথে জিজ্ঞেস করল, কি হয়েছে, কি ভুল হলো? নেট যন্ত্রণার সাথে উত্তর দিল, এনার্জি আউটপুট বাড়ছে না। সত্যি, গেজের কাঁটাটি 18%-এর বেশি নড়ছে না।
রুকি সাথে সাথে ভয় পেয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তুমি কি এটা ঠিক করতে পারবে? নেট আতঙ্কিত কণ্ঠে বলল, আমি জানি না, আমার ক্যালকুলেশন একদম পারফেক্ট ছিল। এর মধ্যে কি হচ্ছে? মূল কারণ ছিল এই যে কিছু ইঁদুর ট্রান্সমিশন পাইপগুলো কামড়ে ছিঁড়ে ফেলেছিল, যার ফলে সৌরিনের স্পিরিট এনার্জি প্রজেক্টরগুলোর কাছে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছিল। কিছুক্ষণ লড়াই করার পর রুকি হতাশ হয়ে বলল, সব শেষ, আমরা ব্যর্থ হয়েছি। রুকির হাতে স্টপ ওয়াচে দেখা যাচ্ছিল যে মধ্যরাত হতে আর মাত্র কয়েক সেকেন্ড। নেট মাথা নিচু করল। সব আমার দোষ। সে দুঃখের সাথে নিজেকে দোষারোপ করতে লাগল। আমি খুব বোকা এবং অসতর্ক ছিলাম। আমি এমনকি ভূতের সরঞ্জামগুলো ঠিকমতো বানাতে পারিনি। রুকি নিচু স্বরে ডাকল, নেট। নেটের গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ল। আমি দুঃখিত যে তোমাদের এই ঝামেলায় জড়ালাম। আমি দুঃখিত যে তোমাদের হাসির পাত্র বানিয়ে দিলাম। সে কথা বলতে বলতে হাত দিয়ে চোখের জল মুছল। যাই হোক না কেন, আমি পুরো দায়িত্ব নেব। তাই নেট সৌরিনের দিকে ফিরে বলল, থামো সৌরিন, আমাকে দায়িত্ব নিতে দাও। কিন্তু সৌরিন দৃঢ়ভাবে উত্তর দিল, না। সে ধীরে ধীরে বলল, আমরা সবাই ঘুমের কথা ভুলে অনেক কঠোর পরিশ্রম করেছি। নেট, রুকি, তোমরা সবাই এতে তোমাদের সবটুকু চেষ্টা দিয়েছ। সৌরিনের চোখে এখন একটি তীব্র সংকল্পের আভা দেখা যাচ্ছিল। ডিটারমাইন্ড, আমি এটাকে এভাবে শেষ হতে দিতে পারি না। মনে হচ্ছিল সৌরিন কোনো বিপজ্জনক কিছু করতে যাচ্ছে, তাই ইউকি দ্রুত চিৎকার করে বলল, নেট, থামাও সৌরিনকে। নেট তখনও ঘোরের মধ্যে ছিল। কয়েক সেকেন্ড পর নিজেকে সামলে সে সাথে সাথে বুঝতে পারল। সে তোতলাতে শুরু করল, না না, দাঁড়াও দাঁড়াও। নেট আতঙ্কিত গলায় বলল, ও কি ইমমর্টাল ফাংশন ব্যবহার করার পরিকল্পনা করছে? প্রত্যাশাতীতভাবে সৌরিন তার ভেতরের এনার্জি অ্যাক্টিভেট করতে শুরু করল। তার চোখগুলো উজ্জ্বল হয়ে উঠল। সৌরিন এক অন্তহীন স্পাইরালিং ডিমেনশনে প্রবেশ করল। রুকি এবং নেট তীব্রভাবে বাধা দিতে লাগল। সৌরিন, থামো, আর করবে না। রুকি অধীরভাবে সৌরিনকে জোরে ঝাঁকাল। ধুর, এটা কেন থামছে না? নেট সেই স্ফিয়ার ধরে রাখা সৌরিনের ফটটি চেপে ধরল এবং কাঁদতে কাঁদতে অনুরোধ করতে লাগল, দয়া করে থামো, তুমি অদৃশ্য হয়ে যাবে। নেট চোখের জলের সাথে বলল, আমরা এই রিসার্চ গ্রুপটা ছেড়ে দিতে পারি, আমি তোমাদের হারাতে চাই না। সৌরিন তাকে নিচু স্বরে ডাকল, নেট। তার মুখটি আশ্চর্যজনকভাবে শান্ত ছিল। আমি আর ভয় পাচ্ছি না। সৌরিনের অবচেতন মনে একটি নীল বিদ্যুতের ঝলক খেলে গেল। সে অনুভব করল এক শক্তিশালী শক্তি তার পুরো শরীর দখল করে নিচ্ছে। সেই শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে সৌরিন তা সহ্য করতে পারছিল না। সে দাঁতে দাঁত চেপে যন্ত্রণায় গোঙাতে লাগল। মাইন্ড। তার মনে পড়ল মিস্টার মিন কি বলেছিলেন, আমি অদৃশ্য হব না। সৌরিন মরিয়াভাবে চিৎকার করল যখন তার পুরো শরীর ধুলোর মতো মিশে যেতে শুরু করল। সে নিজেকে বলল, আমাকে মনে রাখতে হবে। সুন্দর কিছু স্মৃতি সৌরিনের চোখের সামনে ফাস্ট ফরওয়ার্ড ফিল্মের মতো ভেসে উঠল। বাবা মায়ের আলিঙ্গন থেকে শুরু করে জুইনা এবং রায়ানের উজ্জ্বল হাসি, অ্যামি এবং সিরিয়ালের সাথে প্রথম দেখা, নেট এবং ইরির সাথে কাটানো দিনগুলি, হেডমাস্টার অ্যাম্ফাসের বিশ্বাস ভরা দৃষ্টি, অ্যামের সাথে পুনর্মিলন, জীবন ও মৃত্যুর সাথে অসংখ্যবার লড়াই করা এবং এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর নিরলস প্রচেষ্টা। সবকিছু সৌরিনকে মনে করিয়ে দিল সে কে। যখন সে নিজেকে চিনতে পারল, তার ভেতরের ইমমর্টাল এনার্জি জাগ্রত হল এবং তার শরীর মিশে যাওয়ার প্রক্রিয়াটি ধীর হয়ে এল। প্রকৃতপক্ষে সৌরিনের শরীর ধীরে ধীরে তার আগের অবস্থায় ফিরে আসতে লাগল। ঠিক যেমনটা আমিন বলেছিলেন, সৌরিন অদৃশ্য হয়ে যায়নি। সে চোখ খুলল এবং মনে মনে শপথ করল, আমি আর পালিয়ে যাব না। সৌরিন একটি চিৎকার দিল। নেট আতঙ্কিতভাবে জিজ্ঞেস করল, সৌরিন, তুমি কি ঠিক আছো? সৌরিন হঠাৎ চিৎকার করে বলল, আউটপুট ঠিক সময় রিয়্যাক্ট করেছে। সে ঘুরে দাঁড়িয়ে নেটের দিকে চিৎকার করে বলল, নেট, মিটারটা দেখো। নেট দ্রুত কন্ট্রোল প্যানেলের দিকে ছুটে গেল এবং অবাক হয়ে চিৎকার করে উঠল, হে, 1 মিনিট দাঁড়াও। নেট নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। না, এটা অসম্ভব। গেজের কাঁটাটি এখন লাফাচ্ছিল। বর্তমান রিডিং পৌঁছেছে 157%। নেটের চোখে জল চলে এলো। সে দ্রুত সংকেত দিল লুকির দিকে। রুকি এখন তার হাতে একটি সুইচ হোল্ড করে আছে। নেটের কমান্ড মেনে রুকি দৃঢ়ভাবে সুইচটি ফ্লিপ করল। এই মুহূর্তে মেয়েদের ডরমিটরিতে মারিয়ার মিষ্টি কণ্ঠস্বর শোনা গেল। কি, ইতিমধ্যে মধ্যরাত হয়ে গেছে? মারিয়া এখন ক্লাস 7-এর ছাত্রী। সে তার বই বন্ধ করে বলল, আফসোস, তবে আমার এখন ঘুমানো উচিত, আগামীকাল আমার ক্লাস আছে। হঠাৎ মারিয়া শিউরে উঠল। সে কিছু একটা মনে করল যা তার মেরুদণ্ড দিয়ে হিম স্রোত বইয়ে দিল। আমি তো ভুলে গিয়েছিলাম, এখন আমার মনে পড়ছে ওই স্পিরিটের গল্পটা। মধ্যরাতে কি আমি সত্যিই ভূত দেখব? কথাটি বলে সে একটি দীর্ঘশ্বাস ফেলল। সরেন, এই পৃথিবীতে স্পিরিট বলে কিছু নেই, তাই না? কথাটি শেষ করার সাথে সাথে মারিয়া জানালার বাইরে তাকালো।
বাইরে হঠাৎ একটি ভূত আবির্ভূত হল, যা জানালার কাছে লেপ্টে ছিল। ভূতটির চেহারা ছিল ভয়ঙ্কর, একটি শুকনো হাড় সর্বস্ব মুখ এবং কাঁচের উপর মুখ চেপে ধরে তার মুখ দিয়ে লালা ঝরছিল। মারিয়া সেটি দেখে আতঙ্কে জমে গেল। অন্যদিকে অ্যামির একটি তীক্ষ্ণ চিৎকার শোনা গেল, বেরিয়ে যাও। তারপরেই একটি কাঁচের ফুলদানি ভেঙে পড়ার শব্দ হল। অ্যামির সামনে দাঁড়িয়েছিল একটি লম্বা কালো ছায়া। অ্যামি কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, তুমি কে? কিভাবে তুমি এখানে এলে? সেই কালো ছায়াটি ছিল লৌহ বর্ণ পরা এক নাইট। সে অ্যামির দিকে তাকিয়ে মুচকি হাসল। অ্যামি বড় বড় চোখে তাকিয়ে ভাবল, ও কি এইমাত্র হাসল? হঠাৎ অ্যামি চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালালো। পরের ঘর থেকে সিরিয়ালও দ্রুত অ্যামির ঘরে ছুটে এলো। সে চিৎকার করে বলল, অ্যামি, এইমাত্র একটা ভূত দেখা গেল। অ্যামি অবাক হয়ে জিজ্ঞেস করল, সিরিয়াল, তুমিও কি সেটা দেখেছ? সিরিয়াল আতঙ্কিত হয়ে বলল, তার মানে? ঠিক তখনই সিরিয়াল এবং অ্যামি একসাথে তাদের পেছনে তাকালো, আর তাতেই দেখা গেল সব ঘরের মেয়ে শিক্ষার্থীরা যেন একটি ভাঙা মৌচাকের মতো বাইরে বেরিয়ে এলো। তাদের চিৎকার পুরো এলাকায় প্রতিধ্বনিত হচ্ছিল, দেখো, পালাও! তাদের পেছনে ছিল অদ্ভুত এবং ভয়ঙ্কর সব আকৃতির প্রেতাত্মাদের এক সৈন্যদল। স্কুলের প্রাঙ্গণে সব ঘরের আলো হঠাৎ জ্বলে উঠল এবং পুরো একাডেমি প্রবলভাবে কেঁপে উঠল। চারদিকে চিৎকার আর আর্তনাদ, ভূত, আমি ভূত দেখেছি, ঠিক যেমনটা নেট প্রেজেন্টেশনে হুমকি দিয়েছিল। যখন ঘড়িতে রাত 12টা বাজল, অশুভ আত্মারা তাদের সবচেয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হল। তাদের গোঙানি আর চিৎকার ছিল অবিশ্বাস্য রকমের ভয়ঙ্কর। স্কুলের প্রাঙ্গণের প্রতিটি কোণায় অশুভ আত্মারা ছড়িয়ে পড়েছিল। এমনকি ক্লাসরুম এবং শিক্ষার্থীদের ডরমেটরির ঘরেও তীক্ষ্ণ চিৎকার শোনা যাচ্ছিল, আমাকে বাঁচাও, তারা আকাশেও আছে। এক রাতের মধ্যে পুরো স্কুল অশুভ আত্মাদের সৃষ্ট বিশৃঙ্খলার কারণে কেঁপে উঠল। সবাই উন্মাদ হয়ে পড়েছিল, কেন তারা আমাদের তাড়া করছে? আমার কাছে এসো না। স্কুলের প্রাচীন টাওয়ারটি অনেক দিন পর এত অশান্ত হয়ে উঠেছিল। শিক্ষার্থীরা সবাই দৌড়ে উঠোনে এসে এক জায়গায় জড়ো হল। ছাত্রীরা একে অপরকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদছিল, কেউ কিছু একটা করো। ছাত্ররা অশুভ আত্মাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ম্যাজিক ব্যবহার করার চেষ্টা করল। হালকা বাদামি চুলের এক ছাত্র অপ্রস্তুতভাবে বলল, তারা সব জায়গায় অ্যাটাক করো। অশুভ আত্মাদের পায়ের শব্দ গর্জন করে সামনে এগিয়ে এলো। আসলে তারা সংখ্যায় অনেক বেশি এবং তাদের রূপ ছিল চরম ভয়ঙ্কর। শিক্ষার্থীরা লড়াই করার ইচ্ছে হারিয়ে ফেলল। তারা কাঁদতে কাঁদতে নিজেদের রক্ষা করার চেষ্টা করে ছত্রভঙ্গ হয়ে গেল। ঠিক তখনই অশুভ আত্মারা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, তারা চলে গেল? এক শিক্ষার্থী তখনও চোখের জল মুছছিল এবং সন্দেহ করে বলল, আলো? তার পাশের শিক্ষার্থীটি উপরের দিকে তাকালো, হ্যাঁ, ছাদের উপর কেউ একজন আছে। ছাদের উপর 3 জন, সৌরিন, নেট এবং ইরি, গর্বের সাথে দাঁড়িয়েছিল এবং নিচের শিক্ষার্থীদের দিকে তাকিয়েছিল। নেট কয়েকবার তালি বাজালো এবং খুব ক্যাজুয়ালি বলল, আমাদের প্রেজেন্টেশনটা দেরি হয়ে গেছিল, কিন্তু আপনারা সবাই তবু এসেছেন। নেট তার হাত বুকে রেখে গম্ভীরভাবে বলল, আপনাদের ধন্যবাদ। হঠাৎ একটি রাগান্বিত চিৎকার শোনা গেল, তোমরা বাচ্চারা! এটি ছিল সিয়ানা। সে দৌড়ে এলো এবং আদের উপর প্রচণ্ড রাগ করল, এখনই নিচে নেমে আসো, মাঝরাত এখন, এত বিশৃঙ্খলা কেন? সিয়ানার হাতে ছিল সেই প্রজেক্টর যা নেট আগে ইনস্টল করেছিল। সে জোরে গজগজ করতে লাগল, আমি গোসল করছিলাম আর তোমরা আমার জান বেরিয়ে যাওয়ার অবস্থা করে দিলে। ছাদের উপর নেট এটি দেখে স্যালিউট করল এবং চোখ টিপে সিয়ানাকে টিজ করল, রাতটা খুব সুন্দর, তাই না প্রফেসর সিয়ানা? সিয়ানার হাতের প্রজেক্টর দেখে শিক্ষার্থীরা এখন বুঝতে পারল, 3D প্রজেকশন, তাহলে ওই সব ভূত নকল ছিল। কেউ একজন খিলখিল করে হেসে উঠল। সিয়ানা ঘুরে তাকিয়ে দেখল সেখানে আনাস দাঁড়িয়ে আছেন। সে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হেডমাস্টার, আপনি এখানে কেন? আনাস শান্তভাবে তাকে বললেন, আমার মনে হয় প্রেজেন্টেশনটি এখনও শেষ হয়নি, তাই চলুন শেষ পর্যন্ত শুনি। ছাদের উপর থেকে নেট উৎসাহের সাথে নিচের সব শিক্ষার্থীদের একটি প্রশ্ন করল, এখন সবাই বলুন, আমাদের রিসার্চ গ্রুপ অনুযায়ী স্পিরিট কি সত্যি অস্তিত্ব রাখে? আপনারা কি প্যারানর্মাল ফেনোমেনাতে বিশ্বাস করেন? নিচের শিক্ষার্থীরা সাথে সাথে তীব্র প্রতিবাদ করতে লাগল। নেতৃত্ব ছিল ওই হালকা বাদামি চুলের ছাত্রটি। সে জোরে নেটের গ্রুপকে গালি দিয়ে বলল, ওই প্রতারকদের দল এখনও কথা বলছে, কি মানে তারা অস্তিত্ব রাখে? ওসব সব নকল। এমন এক অগভীর কৌশল ব্যবহার করেছে যা একটা 3 বছরের বাচ্চাও ধরতে পারত। অগভীর কৌশল কথাটি বলার পর সেই ছাত্রটি হঠাৎ অনুভব করল কিছু একটা ভুল হয়েছে। তার পেছনের 2 ছাত্রী একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কিন্তু তারা এটা করল কিভাবে? সেই ছাত্রটি দ্রুত ঘুরে দাঁড়িয়ে বলল, তোমরা কিসের কথা বলছো? অবশ্যই তারা 3D ম্যাজিক ব্যবহার করেছে।
ছাত্রীদের কাছে এই উত্তরটি সন্তোষজনক মনে হল না। তারা ব্যাখ্যা করল, কিন্তু এটা অদ্ভুত, 3D প্রজেকশনগুলো আলাদা আলাদাভাবে নড়াচড়া করল কিভাবে? মুহূর্তের মধ্যেই পুরো ক্যাম্পাস উত্তেজনায় গমগম করে উঠল। শিক্ষার্থীরা একে অপরের সাথে উৎসাহের সাথে আলোচনা শুরু করল। আমি যখন জানলাম ওগুলো নকল, তখন থেকেই ভাবছি, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না। আমার মনে হয় তারা ওই মেশিনের প্রজেক্টর ব্যবহার করেছে, কিন্তু তারা কি পুরো স্কুল জুড়ে এমনটা করতে পারে? তাদের তো প্রচুর ডেটা এবং এনার্জির প্রয়োজন হবে। আনাস মৃদু হেসে সিয়ানাকে জিজ্ঞেস করলেন, আপনি কি ব্যাখ্যা করতে পারবেন বাচ্চারা কি কৌশল ব্যবহার করেছে প্রফেসর সিয়ানা? সিয়ানা অসহায়ভাবে হেসে চশমাটা ঠিক করে বললেন, তাদের এই ছোট কৌশলটি বেশ উচ্চ স্তরের। নেটের পেছনে ছাদের ওপর সরিন মনে মনে হাসল। সে ভাবল, মেজদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বুদ্ধিমত্তা। তারা তাদের কৌতূহল দমন করতে পারে না এবং তার দিকেই আকৃষ্ট হয়। এটি সবচেয়ে প্রাচীন টেক্সট থেকে পাওয়া একটি সিদ্ধান্ত। যে ছাত্রটি একটু আগে নেটের গ্রুপকে উপহাস করছিল, এখন প্রচণ্ড ক্ষিপ্ত। আমি ক্লাস 5-এর এক ছাত্রকে ঠকে গেলাম, এটা অসহ্য। হালকা বাদামি চুলের ছাত্রটি রাগে কাঁপছিল, তার কপালে রগ ফুলে উঠেছিল। কিন্তু আমি জানি না তারা কোন মেকানিজম ব্যবহার করেছে। গ্রুপের পারফরমেন্স খুব চিত্তাকর্ষক হলেও তা সিয়ানাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। সিয়ানা ভ্রু কুঁচকে আনাসের দিকে তাকিয়ে বলল, তাদের এই কৌশলটি বাস্তবায়ন করা কঠিন, কিন্তু এটি এখনও সেই স্তরে পৌঁছায়নি যেখানে আমরা তাদের রিসার্চ গ্রুপটিকে অনুমোদন দিতে পারি। এর জবাবে আনাস শুধু মৃদু হাসলেন। তিনি কোমল স্বরে সিয়ানাকে বললেন, আসলে এই কৌশলটি গুরুত্বপূর্ণ নয়। আনাসের এই কথাটি সিয়ানাকে মুহূর্তের জন্য বিভ্রান্ত করল। অন্যদিকে শিক্ষার্থীরা নেটের গ্রুপের সমালোচনা করতে লাগল। ওরা এখনও নকল, কোনো স্পিরিট নেই। সেই হালকা বাদামি চুলের ছাত্রটি সবচেয়ে বেশি উত্তেজিত ছিল। সে নেটের দিকে আঙুল তুলে চিৎকার করে বলল, নকল স্পিরিটের সাথে প্যারানর্মাল রিসার্চের সম্পর্ক কি? নেট খিলখিল করে হাসল। ওমা, আপনারা এখনও প্যারানর্মাল রিসার্চে বিশ্বাস করেন না? নিচের শিক্ষার্থীরা একস্বরে উত্তর দিল, অবশ্যই না, ওটা কেবল একটি পারফরমেন্স ট্রিক ছিল। নেট ধীরে ধীরে বলল, তাহলে আমাকে বলুন, আপনারা সবাই এখানে কেন? নেটের প্রশ্নে সব শিক্ষার্থী স্তব্ধ হয়ে গেল। হ্যাঁ? নেট প্রশ্ন করা চালিয়ে গেল, আপনারা কিসের এত ভয় পেয়েছিলেন যে দৌড়ে পালালেন, যদি স্পিরিট বা ভূতের অস্তিত্বই না থাকে? নিচের শিক্ষার্থীরা তোতলাতে লাগল। অ্যামি এবং সিরিয়াল এই মুহূর্তে একদম নীরব হয়ে গেল। নেট চোখ বন্ধ করে হেসে বলল, আপনাদের এখনকার এই অনুভূতিই হল অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল ফেনোমেনা সায়েন্টিফিক রিসার্চ গ্রুপের মূল ভিত্তি। নেটের কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু তা শিক্ষার্থীদের হৃদয়ের গভীরে আঘাত করল। অবশ্যই, আপনারা যারা স্পিরিটে বিশ্বাস করেন না, তারা ভূত দেখামাত্রই ভয় পেয়েছিলেন, কারণ আপনাদের ভেতরে এই সন্দেহের বীজটি আছে যে হয়তো স্পিরিট এবং ভূতের অস্তিত্ব সত্যিই আছে। নেট তার বাগ্মিতার দ্বারা সবাইকে ধীরে ধীরে বুঝিয়ে বলতে লাগল, আমরা কেবল সেই ছোট সন্দেহটিকে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা জানি না তারা অস্তিত্ব রাখে কিনা, কিন্তু আমরা সেই সন্দেহ নিয়েই গবেষণা করছি, আর এটাই হলো গবেষণার প্রকৃত অর্থ। নেট যখন প্রেজেন্টেশন দিচ্ছিল, সরিন এবং ইউকি একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে মাথা নাড়ল। নিচে এক চেস্টনাট চুলের ছাত্রী তার মুখ ঢেকে ফিসফিস করে বলল, ঠিক বলেছ, এমন এক সময় ছিল যখন আমরা এখন যা সত্য বলে জানি, অতীতে তাকে মিথ্যে মনে করা হতো। স্কুলের ছাদের উপর নেটের কণ্ঠস্বর সাবলীলভাবে প্রতিধ্বনিত হল, যেহেতু আপনারা সবাই আমাদের সেই সন্দেহটি দেখিয়েছেন, তাই আমরা প্রমাণ করেছি যে আমাদের রিসার্চ গ্রুপের মূল্য আছে। এবং এরই সাথে অকাল্ট অ্যান্ড প্যারানর্মাল ফেনোমেনা সায়েন্টিফিক রিসার্চ গ্রুপের প্রেজেন্টেশন সমাপ্ত হল। এই পর্যায়ে 3 জন, সরিন, নেট এবং ইউকি, নিচের সব শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রতি গভীরভাবে মাথা নত করে বলল, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।